হঠাৎ দেখছি দূর থেকে দুটো আলো ভাসছে। কিছুক্ষণ পর দেখি না ওই আলো দুটো আমার দিকেই চলে আসছে। স্বর্গে যাওয়া সহজ কিন্তু জ্ঞানগঞ্জ যাওয়া দুর্গম। আমি তোমায় গাইড করব। দরকার পড়লে আমি তোমায় হাতে ধরে নিয়ে যাব। কিন্তু তোমার সেই স্ট্যামিনা আছে? আপনিও একজন মানুষ যিনি দেখেছেন মহাবতার বাবাজিকে। আমাকে বাবাজি মহারাজ মেসেজ করছেন যে, আমরা গুপ্ত করতে, করতে সব লুপ্ত করে ফেলেছি। কৈলাসের কি একটা বিশাল বড় ভূমিকা দেখা যাচ্ছে এখন? কৈলাসে কিন্তু প্রচুর এলিয়েনরা আসছে। আমি যখন অবস্থান করেছিলাম আমারও সৌভাগ্য হয়েছিল। সেই এন্টিটি এসেছিল আমার সাথে কমিউনিকেট করতে। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। কৈলাসে ওনারা যখন আসছেন তারা থাকছেন কোথায়? আমাদের শহরের মানুষের মধ্যেই মিশে আছে। বিভিন্ন রূপে এই তথ্যটা আপনি কোথায় পাচ্ছেন? যেটা আজ জানতে পারছি সেটা হয়তো পরবর্তী মানুষ হয়তো ১০০ বছর পর জানতে পারবে। কেউ যদি মনে করে যে আমি অতিরঞ্জিত অলৌকিক শক্তির অধিকারী, সম্পূর্ণ বাজে কথা। গঙ্গার গলায় একটা তিথি আছে। ঢোকেন কিভাবে ওখানে? আছে, ঢোকার রাস্তা আমি গেছি। সাধারণ মানুষ তো জানেন কিছু পোর্টাল আছে কেদারের সাথে কানেক্টেড, মানে কেদার দিয়ে কৈলাসের সাথে কানেক্ট। ওখানে কি এক্সপেরিয়েন্স হলো আপনার? আমাকে যে আশীর্বাদ করলো বললো খুশ রও। ২ টো স্টেপ দিল, একটা বড় মেঘ এলো, নিয়ে চলে গেল। যখন ওনারা চাইবেন এটা প্রকাশ্যে আনা, তখনই সেই জিনিসটাকে আবিষ্কার হয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন সাধক অভিজিৎ গুহ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি মহাবতার বাবাজি, ক্রিয়াযোগ, কৈলাস এবং স্পিরিচুয়াল কানেকশনস নিয়ে। অবাক করা একটা পডকাস্ট। এমন সব আলোচনা হয়েছে যা শুনে রীতিমতো চমকে উঠতে হয়। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। গত পডকাস্টে কিন্তু আমাদের অনেক কিছু জানা বাকি থেকে গেছিল। হ্যাঁ, আজ সেগুলো আপনার কাছ থেকে জানবো। নিশ্চয়ই। এই মুহূর্তে জ্ঞানগঞ্জের কি আপডেট? এই মুহূর্তে জ্ঞানগঞ্জ ফুল ফ্লেজেড মানুষের সাথে কানেক্ট করছে। কিভাবে কানেক্ট করছে? চেতনার দ্বারা। সবার মধ্যে যাতে চেতনার বিকাশ ঘটে এবং যার ফলে কি প্রচুর মানুষ আছে যারা ডিপ্রেশনের মধ্যে ছিল, তারা কিন্তু ম্যাজিক্যালি আস্তে, আস্তে কিন্তু পজিটিভ ওয়েভস গুলো তাদের মধ্যে ওনারা দিচ্ছেন। যার ফলে কি ওরা মানে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিকতার দিকে কিন্তু মানে ইয়াং জেনারেশনের কথা বলছি, যাদের জেন জি বলা হয় এই ধরনের, তাদের মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। তারা কি করে মানে কোনো পাবে আনন্দ করার থেকে তারা কিন্তু ভজন করতে এখন ভালোবাসছে। যেটা কিন্তু তাদের এই নেচারের সাথে মেলে না। কেন এই পরিবর্তনগুলো হচ্ছে? ঠিক আছে? এর পেছনে কিন্তু জ্ঞানগঞ্জ সেইভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে যেটা দেখা যাচ্ছে আ যে পৃথিবীর বুকে এই মানে ওয়ার্ল্ড ওয়ার এর যে পরিস্থিতি হয়ে রয়েছে, মানে সব দেশের সাথেই সব দেশের একটা মানে সাইলেন্ট ওয়ার চলছে কিন্তু অলরেডি। কেউ কিন্তু ভেতরে, ফাঁকা নেই। ভেতরে। ভেতরে, ভেতরে চলছে। যেমন আর বাকিগুলো তো সবার সামনেই রয়েছে। আমেরিকা, ইরানের ব্যাপার এগুলো তো সবার সামনেই রয়েছে। এইগুলো আগামী দিনে কিন্তু এটা ভয়ংকর আকার নেবে। তখন কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাটমিক ওয়ারফেয়ার এর জায়গা অবধি পৌঁছাবে। এই যাতে সেটা না হয়। কারণ একবার অ্যাটমিক ওয়ার শুরু হয়ে গেলে তো পৃথিবীর অস্তিত্ব আর থাকবে না। কারণ এখন সবার কাছে সবার রয়েছে। কাছেই ওয়েপন রয়েছে এবং এত পরিমাণে রয়েছে যে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে। তো উনারা চাইছেন যে করে হোক যাতে এই ওয়ারফেয়ারটা না হয় এবং এই ওয়ারটা যাতে আটকানো যায়। তার জন্যই পুরো চেষ্টা তড়িৎ চলছে। তার জন্য কি? মানে মন মানসিকতার উপর প্রভাব বিস্তার করা ইত্যাদি ওনাদের তরফ থেকে সবকিছু চলছে এবং এখানে মেইন হচ্ছে মহাতাবা বাবা অর্থাৎ বাবাজি মহারাজ। উনি এখন মানে 0 স্টেটে বসে আছেন। যেখান থেকে সৃষ্টি, স্থিতি এবং লয় এই ৩ টেকে কন্ট্রোল করা যায়। মানে বিন্দুতে অবস্থান করছেন। ঠিক আছে? আমাদের তো অনেকগুলো ডাইমেনশন। তার মধ্যে হচ্ছে 0 ডাইমেনশন মানে শূন্য অবস্থা। ওইখানে উনি অবস্থান করে পুরো এই মানে এই ওয়ারফেয়ার টাকে আটকানোর চেষ্টা করছেন।
এটা যদি পৃথিবীবাসী বা মানব সভ্যতা আগামী দিনে যদি এই যুদ্ধটাকে আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে বলব সত্যযুগের সূচনা হবে। যেটা অনেকে বলছেন যে ২০৩২ সাল থেকে। রাইট, রাইট, রাইট। একদম ২০৩২ সালের পর কিন্তু সত্যযুগের সূচনা হবে। এবার সত্যযুগের সূচনা হবে, মানুষ কি তখন ঘোড়ায় চড়বে? না। মানে মন মানসিকতা সত্য যুগের যে মন মানসিকতা সেই রূপেই আসবে, এবং সেটা কি স্থান কাল পাত্র হিসেবে যা পরিবর্তন হয়েছে সেই রূপেই থাকবে। যেটা মানবতা মানুষের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে, সেই মানবতা কিন্তু আবার মানুষের মধ্যে আসবে, দয়া মায়া। এবং আগামী দিনে স্পেসিফিক আমি ভারতবর্ষ সম্বন্ধেই বলতে চাই, আগামী দিনের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের চেহারাটা কিন্তু অন্যরকম হবে। যেটা আছে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে। তখন সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষই একমাত্র দেশ হবে যে পুরো বিশ্বকে চালনা করবে এবং বিশ্বগুরু হবে। যার উদ্দেশ্য আমরা এগিয়ে আসছি। তো এই টাইমে বিশ্বগুরু হতে গেলে এবার কি করতে হয়? যেগুলা মানে জ্ঞানগঞ্জ আ মহাত্মাদের যেটা রূপরেখা আছে, যেটা শুনেছি, মানে আবার সেই আমাদের গুরুকুল প্রথা আবার আনতেই হবে। তারপরে মডার্ন এডুকেশন মানুষকে কি তৈরি করে? রোবট বানায়। জিনিয়াস বানায় না। জিনিয়াস বানাতে গেলে কিন্তু আবার সেই গুরুকুল প্রথাতেই আমাদের ব্যাক করতে হবে, এবং ওটাই হচ্ছে শিক্ষার অরিজিনাল মানদণ্ড। মানে ওখানে যেমন মডার্ন পড়াশোনাও চলবে, তার সাথে বেদ, পুরাণ, উপনিষদ এবং শরীরচর্চার মধ্যে লাঠি খেলা, তলোয়ার চালানো, সব দিকে পারদর্শী, এবং তার সাথে কৃষিকাজ কি করে করতে হয়, হাতের কাজ কি করে করতে হয়। মানে একটা বাচ্চা যদি ঢোকে, সে যদি ওখানে ১৫ বছর কাটিয়ে বার হয়, তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবে। মানে কারোর পৃথিবীর উপর জন্য সব দিক থেকে একদম তৈরি মানে করে দেওয়া। ডিপেন্ডেন্ট কারোর উপর যাতে না হতে হয়, সেইভাবেই তাকে তৈরি করা হবে। তো এইসব চিন্তাভাবনা নিয়ে কাজ চলছে, এবং আমরা ২০৩২ সালের পর অটোমেটিক্যালি এটা দেখতে পাবো। এর মধ্যে রয়েছে তার যে প্রভাব রয়েছে, যার ফলে কি ভিন গ্রহ থেকে প্রচুর এন্টিটি, বা যাদের এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলে আমরা বলে থাকি, বা মানে ইটি, এলিয়ান বলে থাকি। এলিয়েন বা ইটি, হ্যাঁ? ইটি একটা অন্য সেক্টর, এলিয়েন একটা আলাদা সেক্টর। তো এরা আসছে কিন্তু আমাদের সাহায্য করার জন্য। ঠিক আছে? এই এখন রিসেন্টলি অনেক জায়গাতেই শোনা যাচ্ছে এলিয়েনদের কানেক্টিভিটি। এই তো ২ বছর আগে যে একটা গোলক ঘুরে পাওয়া গেল যে। হুম। এবার অদ্ভুত ঘটনা, সে কোনো ভাষা বুঝছে না। বৈদিক মন্ত্রতে রিঅ্যাক্ট বৈদিক করছে। মন্ত্র যখনই হচ্ছে সে অ্যাক্টিভেট করছে। তার পৃথিবীর ভাষা সে বুঝতে পারছে না। কিন্তু বৈদিক যখন মন্ত্র পাঠ হচ্ছে, গায়ত্রী মন্ত্র বা এগুলো যখন পাঠ, ওই ফ্রিকোয়েন্সি কে ওই যন্ত্রটা ধরে নিচ্ছে। তো এইভাবে পুরো কর্মকাণ্ডটা চলছে। এবং এর মধ্যে কৈলাসের কি একটা বিশাল বড় ভূমিকা দেখা যাচ্ছে এখন? বিরাট বড়, বিরাট বড় ভূমিকা চলছে। তারপর এই যে বিদেশের যত এন্টিটি আসছে, তারা কোন ভাষায় কথা বলছে? তা তারা তো আর আমার সাথে বাংলা, হিন্দি, ইংরেজিতে কথা বলছে না। উনারা চেতনার ভাষায় কথা বলছেন। অর্থাৎ মৌন অবস্থায়। মানে আমি কি চিন্তা করছি, মানে আমার চিন্তা করার সাথে উনার চিন্তা করার মানে প্রশ্ন উত্তর চলতে থাকে। কিন্তু মৌন রূপে। তো এই যে ভাষা, এই ভাষা একমাত্র কৈলাসে যেসব সাধকরা রয়েছেন, উনারাই এটা খুব ভালো করে বোঝেন, এবং জ্ঞানগঞ্জেও যারা রয়েছেন। যার ফলে কি এইসব পাহাড় পর্বতে এখানে কিন্তু মানে এলিয়েনদের দেখা যাচ্ছে, এবং বেশ অনেকেই দেখেছে। এবং আমি যখন অবস্থান করেছিলাম আমারও সৌভাগ্য হয়েছিল মানে কিছুক্ষণের জন্য দর্শন করার। তো আমি যাকে পেয়েছিলাম, মানে এবার দেখতে কেমন? তো নিশ্চয়ই মানুষের মতো নয়। তাহলে কি ভয়ংকরও না। মানে আমি যে রূপে দেখেছিলাম, মোমবাতি হয় না? মোমবাতি যেটা গলে আসছে, গলে পড়ে যখন যে কালারটা হয়, হ্যাঁ? ঐরকম ফরম্যাটে। ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, কিন্তু ওই মোমবাতির যেমন হয়, মানে আমার লেগেছে মোমবাতি। যেহেতু আমি একা ছিলাম, এটা একটা আমারই ভুল। আমি একা ছিলাম পড়ে ভয় পেয়ে গেছিলাম। কারণ আমার আগে তো কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি।
আমি কি করেছিলাম, আমার হাতে যে দণ্ডটা ছিল ওটা নিয়ে আমি তেড়ে গেছিলাম। এবার আচমকা এরকম জিনিস সামনে উপস্থিত হয়ে গেল, খুব স্বাভাবিক। আমি ওটার জন্য তৈরি ছিলাম না। কিন্তু সে হয়তো কমিউনিকেট করতে এসেছিল। কিন্তু আমি ওটা ভয় পেয়ে গেছিলাম। তখন আপনি কোথায় ছিলেন? এই অভিজ্ঞতাটা কোথায় হয়? এটা একটা কোনো পাহাড়ে। একটা পাহাড়েই এই ঘটনাটা ঘটে। সেখানে আমি মানে সাধনা করতে যাই সেই পাহাড়ে। তো ওখানেই এই ঘটনাটা ঘটে। মানে রাত্রিবেলা এটা হয় ঘটনাটা। যে ওখানে আমার কুণ্ড থাকে। কুণ্ডের মধ্যে ও মানে সবসময় হাওয়ান হতে থাকে এবং ওখানে বসে ধ্যান সাধনা করি। এবং সেই এন্টিটি এসেছিল আমার সাথে কমিউনিকেট করতে। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এবার আমি যে ওই ডান্ডাটা ধরে নিয়েছি, ও কিন্তু আমার চেতনাটা বুঝে গেছে যে আমি অ্যাটাক করব। মানে এত স্পিডে ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু পরব পরে যখন আমি ঠান্ডা মাথায় চিন্তা মানে আমি ভাবছি, ইস! আমার সাথে তো কমিউনিকেট করতে এসেছিল। কিন্তু কিন্তু আমি ওর জন্য তৈরি ছিলাম না। আর ওই যে ডান্ডা যখনই ধরেছি, সঙ্গে, সঙ্গে আমার চেতনাটা ও ধরে নিয়েছে। যে হয়তো আমি ওকে অ্যাটাক করে দেব। হুম। এবং পুরোটা না মানে কি মোমবাতি যেমন হয় না? মানে একদম ট্রান্সপারেন্ট মোমবাতির মতো পুরো চেহারাটা। প্রথমত প্রথমত তো ফার্স্ট দর্শনে আমি নিজেই একটু ঘাবড়ে ঘাবড়ে গেছি। গেছেন। যে একা আমি ওখানটায় রয়েছি। হাট করে এরকম একটা দৃশ্যতে আমি নিজেই ঘাবড়ে গেছি। আমি তো ওটার জন্য তৈরি না। এবার তৈরি থাকলে তখন আমি অন্যভাবে এটাকে ট্যাকেল করতে পারতাম। এটা আমার লাইফে একটা ঘটেছিল। তো এইভাবে কৈলাসে কিন্তু প্রচুর এলিয়েনরা আসছে এবং আগামী দিনে হয়তো দেখা যাবে মানুষ এবং এলিয়েন মিলে, হ্যাঁ? একটা নতুন টেকনোলজি আসবে। যে টেকনোলজি দ্বারা আমরা ধরো এখান থেকে মঙ্গল গ্রহ, শনি গ্রহ হয়তো আমরা যেতে পারছি না। কিন্তু ওদের কাছে সেই টেকনোলজি রয়েছে। ঠিক আছে? এই যে আমাদের পৃথিবী ঘুরছে, ঠিক আছে? তার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আমরা বসে রয়েছি। ঠিক আছে? এই স্পিডটা হচ্ছে পার আওয়ার ১৬৭০ কিলোমিটার পার আওয়ার বেগে নিজের কক্ষপথে ঘুরে যাচ্ছে। ঠিক আছে? তার যা স্পিড, এবার পৃথিবী যদি ১ সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে, আমরা সব ছিটকে ছিটকে বেরিয়ে বেরিয়ে যাব। যাব। পুরো ছিটকে বেরিয়ে যাব। মহাকর্ষে ছিটকে বেরিয়ে যাব। মানে এত স্পিডে নিজের কক্ষপথের মধ্যে ঘুরছে। এবার এই যে এলিয়েনরা রয়েছে, সেই স্পিডে তারা আমাদের পৃথিবীর মধ্যে প্রবেশ করছে। তাহলে উনাদের স্পিড কত? একটা ফাইটার জেট বা তাদের স্পিডও মেক্সিমাম ৫০০ থেকে ৭০০ না, আমরা কিলো রকেটের স্পিডটা দিয়ে এটা রকেট, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারি। হ্যাঁ। কেন রকেট তো পৃথিবীর না, মাধ্যাকর্ষণ শক্তি না ওর ক্রস বাইরে করে যায়। চলে হ্যাঁ, যায়। ওইটাই। মানে এই রোটেশনের মধ্যে ঢুকছে ওনারা। ঢুকছে, বার হচ্ছে। মানে যে যেটা একটা ক্যালকুলেশন আছে, যদি আমরা একটা প্ল্যানেটে যেতে চাই, আমাদের হিসেবে ধরো ৩৮ থেকে ৪০ বছর লাগবে সেই প্ল্যানেটে গিয়ে পৌঁছাতে। এবং তাদের আমার প্ল্যানেটে আসতে হয়তো ৪৫ মিনিট সময় লাগছে। মানে তারা কি টেকনোলজি ব্যবহার করছে? এবং তারও প্রমাণ পাওয়া যাচ্ছে কৈলাসের মধ্যেই সেগুলো রয়েছে এবং কৈলাসের মধ্যে কিছু গ্রিড রয়েছে। গ্রিড মানে আমরা যেমন দেখি না পাওয়ার গ্রিড, যেখান থেকে পাওয়ার জেনারেট হচ্ছে, পাওয়ার সাপ্লাই যাচ্ছে। ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখো, বরফ থাকে না? যেটা কিন্তু অন্য পাহাড়ের নেচারের সাথে কোনোদিন মেলে না। একেবারে আলাদা এক দেখতে কৈলাসকে। একদম। মানে ৪ দিক থেকে ৪ রকম দেখতে। একই রকম দেখতে না। ৪ দিক থেকে ৪ রকম দেখতে কৈলাস। এবং তার মধ্যে বিভিন্ন গ্রিড রয়েছে। কি করে? ওইগুলো পাওয়ারকে জেনারেট করতে থাকে। এবং কৈলাস এমন একটা পয়েন্টে রয়েছে, মানে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু। মানে যদি ওখান থেকে তুমি ক্যালকুলেট করো যে ওখান থেকে নর্থ পোল কত? হ্যাঁ? মানে 6666 মানে ৬৬৬৬ কিলোমিটার। ঠিক আছে? আর ওখান থেকে সাউথ পোল হচ্ছে ওর জাস্ট ডাবল, ওর জাস্ট ডাবল। এই ফরম্যাটে রয়েছে এবং যে বিন্দুতে রয়েছে, ওই বিন্দুর মধ্যে এত এনার্জি, এত ঊর্জা, যার ফলে কিনা সব এলিয়েনরা যারা আছে, সব ওখানে এসে কমিউনিকেট করছে এবং ওখানকার মহাত্মাদের সাথে ওনারা কাজ করছে এবং একটা আলাদা সভ্যতা রয়েছে। মানে পৃথিবীর বাইরেও অনেক সভ্যতা রয়েছে। সেগুলো আমরা জানি না বলে আমরা বুঝতে পারি না।
অ্যাকচুয়ালি কৈলাসে তো ওঠা যায় না। পর্বতারোহণ করা যায় না, না না, কৈলাসে। না। আর পা রাখাও বারণ, সেখানে আমাদের বিশ্বাসও একটা ফ্যাক্টর। একদম, একদম। কিন্তু কৈলাসে ওনারা যখন আসছেন তারা থাকছেন কোথায়? আমরা কৈলাসটাকে উপরের থেকে দেখি একটা পাথরের মতো। কিন্তু ওটা হচ্ছে এক ধরনের জীবাশ্ম বা ফসিলস। ঠিক আছে? যেটা দ্বারা পুরো কৈলাস আবৃত। মানে পাথরের যেরকম গুণ থাকা উচিত, ঠিক আছে? পাহাড় বা পর্বতে যেরকম গুণ থাকা উচিত সেটা কিন্তু কৈলাসের নয়। ওটা কাইন্ড অফ ফসিলস। ঠিক আছে? তার দ্বারা পুরো অত বড় কৈলাসটা দাঁড়িয়ে। আমরা যেটা দেখি কৈলাস, ওটা পুরোটা নয়। তার নিচে রয়েছে তার ৩ ডবল। অনেক উন্নত সভ্যতা রয়েছে। সেটাও আবার 3 স্টোরেড সভ্যতা। মানে নিচে একটা সভ্যতা, মাঝে একটা সভ্যতা, ওপরে আরেকটা সভ্যতা। সভ্যতার কথা বলছি। বলেন কোনো কি? সিটির কথা বলছি না। একদম এতটাই বিশাল। ঠিক আছে? এবং ওখানে অন্য গ্রহ থেকে যেমন মানে এন্টিটিরা আসছেন, সেরকম আমাদের এই প্ল্যানেটেরও রয়েছে ৭ চিরঞ্জীবীর কথা বলা হচ্ছে। উনারাও ওখানে এক্সেস করছেন। উনাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই। বা উনারা কিন্তু সহ-অবস্থান করছে। এবার উনারা মিলে কিন্তু যেমন এনার্জির একটা পজিটিভ দিকও আছে, একটা ডিস্ট্রাকটিভ দিকও আছে। যেরকম যে কারণে কলির আগমন ঘটবে, কলির যে প্রভাব শেষ নাশের কথা হচ্ছে, যার ফলে কি নেগেটিভ যে এনার্জিকে তাকে আমাদের হারাতে হবে। তবেই তো পজিটিভ এনার্জি বিকাশটা ঘটবে। তো এই নেগেটিভ এনার্জিকে হারাতে গেলে আমাদের এতটা বল প্রয়োজন, যে কারণে এলিয়েন যারা রয়েছে তারা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে এসছে। এবং মানে ওনাদের কিছু, কিছু জায়গা আছে, ওনাদের তো এই পঞ্চভৌতিক শরীর নেই। ওনারা কিন্তু আমাদের মধ্যেই মিশে আছে। আমাদের শহরের মানুষের মধ্যেই মিশে আছে। বিভিন্ন রূপে রয়েছে। আমাদের চিন্তাগুলোকে ওনারা ডিকোড করছেন। যে আমি কি চিন্তা করছি। ওনারা কিন্তু সেই চিন্তাটাকে ম্যানিপুলেট করছেন। পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন। যেমন এক শ্রেণীর এলিয়েন এটাও করছে, আবার উল্টোটাও হচ্ছে। আরেক শ্রেণীর এলিয়েন রয়েছে যারা কি ও মাইন্ডটাকে চেঞ্জ করে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। তার তাদের মানে এখানেও পজিটিভিটি আর একদম, নেগেটিভিটি। একদম, একদম, একদম সব জায়গাতেই চলছে। এইটাই তো মূল যুদ্ধ। এটাই তো মানবতার মূল যুদ্ধ। এবার এইখান থেকে একমাত্র পজিটিভিটিকেই জয়লাভ করতে হবে। তাহলেই এই পৃথিবী আগামী দিনে আবার সুন্দরভাবে এগিয়ে যাবে। মানে আরেকটা তথ্য বলি, আমরা কি দেখি? সূর্য, সূর্যের একদিকে এটা পৃথিবী রয়েছে। তোমরা কি জানো আরেকটা পৃথিবী রয়েছে সূর্যের পেছন দিকে? আমরা তো দেখছি এই দিকটা। এরকম পৃথিবী আরো আছে। কিন্তু সূর্যকে তো আমরা বলয় করে পৃথিবী ঘুরছে। ঘুরছে, সূর্যের পুরো প্রত্যেকটা দিকই তো আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছি। ওটা এমনভাবে এমন একটা ডাইমেনশন এ করা আছে যেটা বিজ্ঞান এখনো খুঁজে বার করতে পারেনি। সেই পৃথিবী কিন্তু সেকেন্ড একটা ঘর রূপে অলরেডি তৈরি করা আছে। সেখানে কিন্তু এই মানব সভ্যতাই আছে। ওখানেও সেই পঞ্চভৌতিক এই শরীর, সেখানে সাস্টেইন করতে হয়। সব জায়গাতে এই শরীর সাস্টেইন করতে পারবে না। কিন্তু সেই জায়গায় এই শরীর সাস্টেইন করতে পারবে। এই তথ্যটা আপনি কোথায় পাচ্ছেন? এটা আমরা ধ্যানের মাধ্যমে গুরুদের কাছ থেকে আমরা এগুলো কোনো ডকুমেন্টেড বা এইভাবে তুমি পাবে না। এগুলো উনাদের কাছ থেকে জানতে পারি। যেটা আজ জানতে পারছি সেটা হয়তো আ পরবর্তী মানুষ হয়তো ১০০ বছর পর জানতে পারবে। যে এরকম একটা জিনিস আবিষ্কার হয়েছে। যখন উনারা চাইবেন এটা প্রকাশ্যে আনার, তখনই সেই জিনিসটা গিয়ে আবিষ্কার হবে। তো আগেও যেমন প্রচুর প্ল্যানেট ছিল, সেগুলো অবলুপ্তি হয়ে গেছে। আবার নতুন বিভিন্ন রকম আ উপগ্রহ, প্ল্যানেট আবার নতুন, নতুনও এসছে। সেইভাবেই এগুলো কিন্তু পরিবর্তন ঘটছে। এবং আলাদা সভ্যতাও রয়েছে সেখানে। না, এটা তো শুনে খুবই অবাক লাগছে। হুম। মানে এই যে কৈলাসের কথাটা আপনি বললেন, মানে আমাদের কাছে তো একেবারে নতুন একটা বিষয়। যতটা তথ্য আমরা জানি, আমি চাই দর্শকরাও জানুক। মানে আমরা গুপ্ত করতে, করতে সব লুপ্ত করে ফেলেছি। সুতরাং গুপ্ত করে তো লাভ নেই। জানুক। জানলে তো কেউ না কেউ ইন্টারেস্ট পাবে। এগিয়ে আসতে পারবে। এবার যদি আমি এই জ্ঞানগুলো পেয়েছি, আমি কাউকে জানাবো না। আমি ঠিক করলাম আমি কাউকে জানাবো না। তো ওখানেই তো বন্ধ হয়ে গেল দরজাটা।
আসলে একটা সময় যেটা আমরা আগের পডকাস্টেও হ্যাঁ, আলোচনা করেছি যে যারা সেই হায়ার স্টেটে রয়েছেন তারা একটা সময় চাইতেনই না যে এই কথাগুলো সামনে আসুক। একটা মিনিট, হ্যাঁ, রাইট। আজকে তারা চাইছেন যে মানুষ জানুক। মানুষ যেন একদম, একদম, একদম। এইজন্য তো মানে আ সিদ্ধাশ্রমে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। মানে যারা সাধক আছে, এক টাইমে যে ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করা হতো, সেগুলো এখন মেইনটেইন করা হচ্ছে না। কেন? তার ওনাদের যে জ্ঞানের পরিধি বা চেতনার যে অবস্থানটা, সেটা মানুষ যদি না জানতে পারে, মানুষ তো এগোবে না। মানুষ তো পরবর্তী পদক্ষেপটা ভুল নেবে। যদি তোমার ভেতর চেতনাই না আসে যে এখানে আগুন আছে, আগুনের মধ্যে আমি হাত ঢোকাবো না। ঠিক আছে? আমি হাত ঢোকাবো কি ঢোকাবো না সেটা কি আমার চেতনা ঠিক করবে। সেখানেই হচ্ছে সেই চেতনাটাই মানুষের মধ্যে জাগানো যে এখানে আগুন রয়েছে, এখানে আমি হাত দেব না। এই চেতনাটাই তো জাগরণ ঘটে। অ্যাকচুয়ালি এই কাজটার যে বিশাল দায়িত্ব সেটা মহাবতার বাবাজির কাঁধেই রয়েছে। একদম, একদম। এবং উনি অনেককে দর্শন দিয়েছেন, হ্যাঁ, অনেকের সৌভাগ্য হয়েছে ওনাকে একদম, একদম। দর্শন করার। নিশ্চয়ই, অবশ্যই নিশ্চয়ই। তারা সেই স্তরের মানুষ। একদম, একদম। আপনিও একজন মানুষ যিনি দেখেছেন মহাবতার বাবাজিকে, তার দর্শন পেয়েছেন। দেখো, তোমরা যেভাবে মনে করো দর্শন, সেইভাবে না। মানে তুমি যদি মনে করো আমি এরকম ভৌতিক চোখে মহাভারতের বাবাকে দেখেছি, সম্পূর্ণ ভুল কথা বলা হবে। কিন্তু দর্শন করেছি সেটা অন্তর্মুখী চোখে। সূক্ষ্ম শরীরে। সূক্ষ্ম শরীরে ওনার দর্শন করেছি। এবং ওনার কাছ থেকে তো মেসেজ আসে আমাদের কাছে। যে কি করতে হবে, না করতে হবে এই রূপরেখাগুলো উনি ডাইরেক্টলি অ্যাক্সেস করেন। মানে সেটা লাহিড়ী মহাশয় বলে গেছেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীও বলে গেছেন। মানে কেউ যদি কানেক্ট করতে যায় শুদ্ধ মনে, স্থির মনে, উনি তৎক্ষণাৎ মানে সে কমিউনিকেট করেন। যেকোনো ব্যক্তির সাথে কমিউনিকেট করে। যে তাকে ক্রিয়াবানই হতে হবে সেটা ম্যান্ডেটরি না। ধরো তোমার ইচ্ছে হয়েছে তুমি মহাভাতার বাবার সাথে যোগাযোগ করতে চাও। মনকে শান্ত করে ওম ক্রিয়া বাবাজি, বাবাজি আমি তোমার সাথে যুক্ত হতে চাই। উনি তৎক্ষণাৎ যুক্ত হন। তৎক্ষণাৎ এটা তো যোগীরা শ্যামাচরণ লাহিড়ী বলে গেছেন। এবং তার প্রত্যক্ষ নিদর্শন আমরাও পেয়েছি। আমরাও পেয়েছি। মানে বিভিন্ন টাইমে এবং একটা খুব মজার কথা বলছি এর মাঝখানে দর্শকদের ভালো থাকবে। তো একটা টাইমে যখন ১ম সাধনা তো বহু বছর ধরে করি। একদিন আমি একটু বিরিয়ানি খেয়ে এসেছিলাম। একটা নেমন্তন্ন বাড়ি ছিল। এবার বিরিয়ানি খেয়ে তো যতই হোক এই অনেক লেটে খেয়েছি। এইবার যখন আমার একটা নির্দিষ্ট সময় আছে আসনে বসার। এসে স্নান-টান করে আসনে বসে। যখন আসনে বসে আমার প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, সঙ্গে কিন্তু মমতার বাবা আমায় আটকে দিলেন। আজ কিন্তু করা যাবে না। কেন? তুমি যেটা খেয়েছো এটাই আমার আপত্তি নেই। হ্যাঁ? বাট কি করতে হবে তুমি যদি ননভেজ খাবার খেয়ে থাকো, তোমাকে ৬ ঘন্টা গ্যাপ দিতে হবে। তারপর তুমি এই ক্রিয়াটা করতে পারবে। তার মানে দেহটা শান্ত হওয়ার পর। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক আছে? এই ঘটনা ঘটেছে। ও আসন থেকে তুলে দিয়েছে। করা যাবে না। ভেজ, নন-ভেজ কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক বিভিন্ন জায়গায় চলে। ঠিক আছে? আধ্যাত্মিক মার্গেও আছে যে, যে নিরামিষ আহার খেলে তুমি দেবতা। আর আমিষ আহার খেলে তুমি অসুর। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যে স্টেট মানে ঈশ্বরীয় তত্ত্ব, এখানে কিন্তু খাওয়ারের প্রতি কোনো রকম রেস্ট্রিকশন দেওয়া নেই। ওখানে কি বলা হয়? মূলটা যেটা আমি বুঝতে পেরেছি, "যাহা খাইয়া আমি তৃপ্তি লাভ করি, অমৃত।" মানে আমি তৃপ্তি লাভ করি। সেটাই আমার কাছে অমৃত। এটা আমিষ হোক, নিরামিষ হোক। এই কারণে আমরা কি করি? আমরা শক্তির মানে আমাদের এখানে শক্তির আধার। আমাদের যত মন্দিরে তো আমিষ ভোগ দেওয়া হয়। মা তারা থেকে, মা কালী থেকে, কামাখ্যা থেকে সব জায়গায় তো আমিষ ভোগই দেওয়া হয়। আসলে ঈশ্বর তত্ত্ব এতটা ক্ষুদ্র ভাবনার মধ্যে আসবেই তো এক্সাক্টলি না। আসবেই না। কিন্তু কিছু মানসিকতার মানুষ আছে যারা এটাকে এস্টাবলিশ করতে চাইছে। আমার কাছেও বিভিন্ন মানুষ এসে জিজ্ঞেস করে, "দাদা নিরামিষ খাবো না আমিষ খাবো?" মানে এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি কি পোশাক পরবেন না পরবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কখনোই কিচ্ছু বলব না। আপনি যেটা খেয়ে কমফোর্টেবল যে পোশাকটা পরে আপনি কমফোর্টেবল আপনি সেটাই করবেন। আসলে দাদা এটা না আমরা কোথাও ভুলে যাই।
এই যে আমাদের হিন্দু ধর্মে বলাও তো আছে না, আত্মাই তো আসল। আত্মাই সব। আমাদের আত্মা তো কিছুই না, খাচ্ছে না এগুলো। আত্মার খাদ্য সম্পূর্ণ আলাদা। এক্সাক্টলি। আর এই জিনিসটাই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। খাচ্ছে তোমার শরীর। মুক্ত কে হবে? মুক্ত হবে আত্মা। শরীর তো মুক্ত হবে না। শরীর কি মুক্ত হবে? শরীর তো পঞ্চভৌতিক উপাদান দ্বারা তৈরি। এখানেই মানে এখানেই শেষ হয়ে যাবে। মুক্ত হবে তো আত্মা। আত্মা কি তোমার অ চাউমিন, চিলি চিকেন খায়? আত্মা কি বিরিয়ানি খায়? কখনোই না। খাচ্ছে কে? শরীরটা খাচ্ছে। এই পারসেপশন টা যতক্ষণ ক্লিয়ার না হবে, ততক্ষণ মানুষ এই গণ্ডি থেকে বার হতে পারবে না। একেবারেই। এটাই হচ্ছে মূল জিনিস। আপনি মহাবতার বাবাজিকে নিয়ে কথা বললেন, তাহলে আমি একটু জানতে হ্যাঁ, চাইবো বলেন। আপনার ১ম পরিচয় কবে হলো মহাবতার বাবাজির সঙ্গে? মহাবতার বাবাজির সাথে বলতে গেলে ১ম পরিচয় ২০১৪ সালে। একটা অদ্ভুত ঘটনা ঘটে। ২০১৪ সালে তখনও অত আমি স্মার্টফোন ব্যবহার করি না। ঠিক আছে? নরমাল ফোন-টোন ব্যবহার করতাম। তখন সদ্য একটা কেনা হয়। একটা বিশেষ কাজের জন্য কেনা হয়। তো ওই টাইমে কি হয়, একজন সাউথ মাঝখানে হয় কি, আ একজন সাউথ ইন্ডিয়ান তামিল কেউ আমার সাথে যোগাযোগ করে। ১ম এ আমি বুঝতে পারি না কেন যোগাযোগ করেছে। সে আমায় বলে, "উনার কিছু কথা আছে আমার সাথে।" তখন আমি বললাম, "হ্যাঁ, কে আপনি?" তো দেখলাম একদম মিডল এজ একজন, মানে তামিল, মানে ইংলিশেই কথা বলছে কিন্তু যেটা তামিলিয়ান টার্ন রয়েছে সেইভাবে কথা বলছে। তো যখন ১-২ বার উনার সাথে কথা হচ্ছে তখন উনি বলছেন আমাকে, তখন আমি উনাকে জিজ্ঞেস করছি যে, "আপনি আমাকে চিনলেন কি করে? মানে আমি তো আপনাকে চিনি না।" তো উনিও বলছেন যে, "আমিও আপনাকে চিনি না।" তাহলে তখন আমি জিজ্ঞেস করেছি, "তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করছেন কেন?" বলে, "আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।" তখন আমি, "কিসের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে?" বলে, "আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমাকে ২৭ টা ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে যাদের সাথে আমাকে যোগাযোগ করতে বলা হয়েছে।" তখন আমি বললাম, "কি যোগাযোগ করতে বলেছে?" বলছে, "মহাবতার বাবাজি।" প্রথমত কানে শুনে ঠিক বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয়নি। কিন্তু একটা মিডল এজ পারসন এবং তার যেটা ছবি দেখা যাচ্ছে, মানে ওনার টেবিলে মহাবতার বাবার একটা সাদা মূর্তি রয়েছে। তখন আমি একটা প্রশ্ন করি যে, কি মেসেজ দিতে চাইছে? তখন বলছে, "আমি এর বিন্দু বিসর্গ জানি না। উনি যেভাবে আমাকে মেসেজ করতে বলেন, আমি সেইভাবে মেসেজ করি।" তখন উনি আমায় বলেন, আ "আপনার তো নাগমণি ক্রিয়া নেওয়া আছে।" অ্যাকচুয়ালি হচ্ছে মহাবতার বাবাজি হচ্ছে নাগরাজন। উনার মূল নাম হচ্ছে নাগরাজন এবং ওখান থেকে নাগমণি ক্রিয়াটা আসে। এটা লাহিড়ী বাবার lineage এ ক্রিয়া না। ক্রিয়া অনেক মানুষ ভাবে ক্রিয়াযোগটা, হ্যাঁ, যোগীরা শ্যামাচরণ লাহিড়ীর মাধ্যমে হয় কি সমাজের সংসারী মানুষদের কাছে ক্রিয়াযোগটা এসে পৌঁছায়। বহু বছর আগে থেকে আছে ক্রিয়াযোগ, এক্সাক্টলি। পৃথিবীতে এক্সিস্ট করে। এক্সিস্ট করে। কিন্তু তার বিভিন্ন লিনিয়েজ আছে। আগস্ত্য ক্রিয়া রয়েছে, নাগমণি ক্রিয়া আছে, মাতাজির ক্রিয়া রয়েছে, একাধিক রকমের ক্রিয়া আছে। মানে এগুলো হচ্ছে বিভিন্ন সিস্টেম। তো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি আ কিছু তামিল টেকনিক উনাদের কাছ থেকে শিখি ওই নাগমণি ক্রিয়া। তখন বলছে, "আপনি তো ওই ক্রিয়া জানেন।" তখন আমি প্রথমত অবাক হয়ে যাই, এই ভদ্রলোক জানলো কি করে যে আমি ওই ক্রিয়া জানি? তখন বলে, "আমাকে বলা হয়েছে এই ২৭ জনের সাথে যোগাযোগ করতে।" তখন বলছে, "এই ২৭ জন কে?" তো উনি বলছেন যে, "এই ২৭ জন হচ্ছে উনার দীক্ষিত যারা জন্মগ্রহণ করেছে।" মানে এই হয়তো তার মধ্যে আমিও একজন সৌভাগ্যবান যে বাবাজি মহারাজের যে ২৭ জন দীক্ষিত ছিলেন, তারা যে জন্মগ্রহণ করেছে তার মধ্যে হয়তো আমি একজন। কিন্তু এই ব্যাপারগুলো কি হয় ১ম এ বিশ্বাসযোগ্য মনে হয় না। বিইং আ স্পিরিচুয়াল পারসন আমিও ওই ওই যখন ২০১৪ সালের যে স্টেটে ছিলাম সেটাই, তখন কিন্তু আমার ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। আরে এটা কি করে হতে পারে? যে আমাকে বাবাজি মহারাজ মেসেজ করছেন যে, যেমন কিছু তথ্য যে গোয়া, যে গোয়াতে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে একটা গুপ্ত মিটিং হচ্ছে। আগামী দিনে আ কিছু ভারতবর্ষের কি পরিবর্তন ঘটাতে চলেছে, কিভাবে চেতনার পরিবর্তন ঘটাতে চলেছে এবং অখণ্ড ভারত কি করে রচনা হচ্ছে, তার প্ল্যানিং এর কাজ চলছে।
ইত্যাদি, ইত্যাদি। যখন আমি এগুলো শুনলাম তখন আমার মাথার উপর দিয়ে এগুলো বেরিয়ে গেছে। মানে এটা আপনি ২০১৪ সালে ১৪ সালের শুনেছেন। কথা বলছি। ১৪ সালের কথা বলছি। যে আমি না এইগুলো কি হচ্ছে? তখন আমি সত্যি কথা মানে আমি বুঝতেই পারছি না যে এগুলো কি হচ্ছে? বা এরকমও হতে পারে? তখন আমার মনে তো তখন একটা প্রশ্ন, এরকমও হতে পারে যে উনাকে বলেছে এই ২৭ জনকে যোগাযোগ করতে। পরবর্তীকালে উনি বেশ কিছুদিন আমার সাথে কমিউনিকেট করলেন। করার পর একদিন আচমকা উনি গায়েব হয়ে গেলেন। আর উনাকে কোনো ট্রেস করা যাচ্ছে না। তখন আমার এক ছোট ভাইয়ের মতো একটা মানে আইটির একজন ছেলে রয়েছে, মানে ছোট ভাইয়ের মতো। তখন আমি ওকে বললাম, "এই ব্যক্তিকে খোঁজ তো, যে আমার সাথে যোগাযোগ করেছিল।" এবং দেখা যাচ্ছে রেকর্ডে কিন্তু নেই। টেকনোলজিতে রেকর্ডের যে যার সাথে আমার কমিউনিকেশন হবে, একটা তো রেকর্ডে থাকবে। সেরকম নেই। কিন্তু সে অনেক অ্যাডভান্স কিছু বার করে একটা জিনিস ট্র্যাক করতে পেরেছে। যে করেছিল তার যে ফ্রেন্ড লিস্ট সেখানে কিন্তু ২৭ জনেরই নাম রয়েছে। ২৮ জনের নাম নেই। তো যখন ফ্রেন্ড লিস্ট তৈরি হয় মানুষের কি হয় আরো এড হতে থাকে। নরমালি তো ২৫-২৭ এর কারো ফ্রেন্ড লিস্ট হয় না। সাধারণত হয় না। তো ও বলল যে এরকম সত্যিকারের ২৭ জনই আছে। তার বাইরে কিন্তু কেউ নেই। এবং ওটাকে ওই যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ওটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে না হয়েছে তখন আমি কিছু বুঝিনি। পরবর্তীকালে যখন আরো ক্রিয়ার সাথে আরো যুক্ত হচ্ছি, যখন প্রবেশ করছি এবং একটা টাইমে আমি সব দর্শকদেরও বলেছি, আগের পডকাস্টেও বলেছি, স্থির থাকতে পারলে ২০ মিনিট ২৫ মিনিট যদি চুপ করে স্থির থাকতে পারো, অন্য ডাইমেনশন থেকে ওনারা কিন্তু কমিউনিকেট করে। এটা তোমার দর্শকদেরও আমি বলে গেছি আগের পডকাস্টে। এইবার যখন আমি সাধনার মূল জায়গায় যখন প্রবেশ করলাম, তখন কিন্তু বাবাজি একেকটা করে মেসেজ দিচ্ছে। কি করতে হবে? এবং কিছু ক্রিয়া করতে গিয়ে আমি ভুলও করেছি। মানে ইরা, পিঙ্গলা যেটা শোনো, প্রপার আমি শিফটিং করে মানে একটা প্রসেস আছে যে পুরো বায়ুটাকে গলায় মানে এই চক্রের মধ্যে আবদ্ধ করে রাখা। সেটা আমি করতে পারছিলাম না। ওটা লিক হয়ে যাচ্ছিল। বাবাজিকে স্মরণ করলাম, "বাবাজি এটা হচ্ছে না।" তৎক্ষণাৎ উনি ওই জায়গাটা ঠিক করে দিলেন। দেখিয়ে দিলেন ওটাকে কি করে করতে হবে। এবার তোমরা ভাবছো আমার সামনে এসে দেখিয়ে দিলেন? না, এটা মনস্তত্ত্বের হচ্ছে। উনি আমার মনের মধ্যে এই মেসেজ, "তুমি যে এইভাবে করছো, এইভাবে করবে না। এটাকে এইভাবে করো।" যেই চেঞ্জ করলাম সঙ্গে, সঙ্গে কিন্তু সেই বায়ু ওখানে হোল্ড হয়ে যাচ্ছে। তো এরকম প্রচুর সাহায্য করেন, প্রচুর সাহায্য করেন। ওই শুদ্ধ মনে একবার ডাকতে হয়। যে বাবাজি আমার এই 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 সাধনা করতে গিয়ে আমি এখানটায় আটকে। বাবাজিও যেমন করেন সেরকম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীও করেন, পঞ্চানন ভট্টাচার্য মহাশয় করেন, যুক্তেশ্বর গিরি মহারাজ করেন। কে না সবাই সাহায্য করছে। সবাই সূক্ষ্ম রূপে সর্বদা সাহায্য করে যায়। তবে ওনারা যে টানেন সেটার অভিজ্ঞতা আমার খানিকটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সৌভাগ্য। হ্যাঁ, মানে আমি তো সাধনা-টাধনা কিছুই করি না। কিন্তু ওনাদের যে একটা আলাদা টান রয়েছে, আমি একদম। যেটা আপনাকে হ্যাঁ, বলছিলাম হ্যাঁ। যে যখন 'অটোবায়োগ্রাফি অফ এ যোগী' পড়ছি, তখন বেনারসে গিয়ে যেভাবে আমি ওনার সত্যালোকে পৌঁছে যাই, পৌঁছানোর কথা ছিল না। ওরা অলৌকিক। আমার হ্যাঁ। জন্য অলৌকিক। ব্যাপার হচ্ছে উনারা এইভাবে সব প্রাণগুলোকে এক জায়গায় করেন। ভেতর থেকে সেই জ্ঞানগুলোকে নিয়ে আসে বাইরে। যতক্ষণ না আসবে তোমার উপলব্ধি আসবে না। রিয়ালাইজেশন যেটা। তারপরেই তো তোমার জ্ঞানের পরিধিটা শুরু হবে। যতক্ষণ তুমি রিয়ালাইজ না করতে পারবে, তারপরেই তো তোমার মেইন জার্নিটা শুরু হবে। যে এটা সত্যলোক, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মানে অ্যাডমিশন ইন স্কুল। মানে টডলার হিসেবে তুমি ঢুকলে। দর্শন করলে, বুঝলে, উপলব্ধি করলে, এক্সপেরিয়েন্স করলে। আপনার এই সময়টা কিরকম ছিল? ওর টাইপটা। যখন ১ম সত্যালোকে গেলেন? হ্যাঁ, তখন তো একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তো তার আগে দিয়ে এক রাতে সাধু বলছে, "गुरु ढूँढने आया ना?" আমি বললাম, "হ্যাঁ।" তো বলল, "उस गली में चले आ।" তো ওই গলিতে কি আছে? 'চৌসাট ঘাটের' হ্যাঁ, গলিটা। ৬৪ ঘাটের গলি। তো পরের দিন সকালে আমি গেছি। আমি, "কোন জায়গায়?" এখানে কিন্তু লোককে জিজ্ঞেস করে কেউ কিছু বলে না। বলতে, বলতে আমরা একটা জায়গায় যাই। হঠাৎ গিয়ে দেখি ওখানে লেখা সত্যলোক। এবার সত্যলোক কি ব্যাপারটা তখনও আমি জানি না। আমি বললাম, "এটা তাহলে কোন জায়গা?" তো মানে মাইন্ড টানছে, আকর্ষণ করছে ওই বাড়িটা। যখন ভেতরে প্রবেশ করলাম, দেখি ওই এক পাট খোলা যেটা তোমার লাইফেও হয়েছে।
এটা হয়, এইভাবে হয়। তো এক এক পার্ট করলাম, এই ভয়ে, ভয়ে একটু ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে গিয়ে দেখছি একটা মন্দির, ওখানে যোগীরা শ্যামাচরণ লাহিড়ী। তখন মনে, মনে ভাবছি, আচ্ছা আমাকে কি এই lineage এর মধ্যে আনা হচ্ছে? আ ঠিক আছে। তারপর এইদিকে ঘুরে দেখি বাবাজি মহারাজের গুফা মন্দির রয়েছে। তো এই ওইভাবে যখন ভেতরে প্রবেশ করেছি, তখন মানে জাস্ট সকালে ঘুম থেকে উঠে মানে বারমুডা টি-শার্ট পরা। মানে আমি মেন্টালি তৈরিও আসিনি। আমি জাস্ট খুঁজতে গেছিলাম যে কোন জায়গায় বলছে যে গুরু পাওয়া যাবে। তখন বুঝলাম মানে আমার তো আগেও গুরুকরণ করা ছিল। পরবর্তীকালে লাহিড়ী মহাশয়, শিবেন্দু লাহিড়ী মহাশয়, উনার কাছ থেকে আমার দীক্ষা হয় এবং একটা অদ্ভুত ঘটনা হয়। এবার যেহেতু বারাণসী সিটি সবাই হিন্দিতে কথা বলে। তো আমি হিন্দিতে মানে ঠাকুরমশাই আরতি করছিলেন। তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে, মানে এবার আমি হোটেলে গিয়ে স্নান করে একটু মানে ফুল-টুল নিয়ে এসে পুজো দেবো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, "ये पूजा देने का कैसा सिस्टम है? थोड़ा बता दीजिए पंडित जी।" তখন উনি আরতি করে যাচ্ছেন। করতে, করতে বলছে, "আপনার ১৭ই জানুয়ারি আপনার দীক্ষা হবে।" আমি বলছি মানে পুজো কি সিস্টেমে দেবো? আর উনি বলছেন ১৭ই জানুয়ারি এই বাড়িতে আপনার দীক্ষা। যাই হোক হোয়াটএভার আমার শুনে একটু অবাক লাগলো। সেম ঘটনাই ঘটলো মানে ওই আমি যে টাইমে ছিলাম মানে তার আগের বছর এই দশমীর দিন। ঠিক আছে? আর সেই বছরই মানে যে ১৭ই জানুয়ারি সত্যি দীক্ষা হলো এবং ওই টাইমে শিবেন্দু লাহিড়ী মহাশয় প্যারিসে থাকতেন তো উনি ওই টাইমে দীক্ষা দিতে এলেন। তো গুরুজির সাথে দেখা পূর্ব হলো। নির্ধারিত হ্যাঁ, পূর্ব সবকিছু। নির্ধারিত, পূর্ব নির্ধারিত। এবং মানে গুরুজি যখন আশীর্বাদ করছে, স মানে সবাইকে যখন লাস্ট দিন সব দীক্ষা হয়ে গেছে, মানে ওই দিনই আমাদের সাথে মিট করে পরের দিন সকালে ফ্লাইট ধরে উনি আবার বেরিয়ে যাবেন। তো আশীর্বাদ করছে তো সবাই যারা দীক্ষিত হয়েছে সবাই আশীর্বাদ করছে। সবাই সবাইকে ওই মাথায় হাত দিয়ে যেমন গুরুরা আশীর্বাদ করেন সেরকম আশীর্বাদ করছে। যখন আমি আশীর্বাদ নিতে গেছি, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, হ্যাঁ? হঠাৎ আমার মানে ঘেঁটি ধরে ২ পায়ের ফাঁকে উনি আটকে দিয়েছেন। আটকে দিয়ে প্রায় ৫-৭ মিনিট আমাকে খালি থাপ্পড় মেরে গেছে আমার পিঠে। এবার আমি বুঝতে পারছি যেহেতু কুণ্ডলিনী সাধনা করেছি, কেন উনি মারছেন। মানে ৫-৭ মিনিট খালি থাপ্পড় মেরে গেছে আমায়। থাপ্পড় মারা যাওয়ার পর মেরেছে, তারপর আমায় যখন ছেড়ে দিয়ে তখন বলল, "যাহ! দিয়ে তুই যেটা চাইছিলি দিয়ে দিলাম।" এই কথাটা বলল। বাকি আসছে প্রণাম করছে, আশীর্বাদ করছে, ছেড়ে দিচ্ছে। কি চেয়েছিলেন আপনি? হ্যাঁ, গুরুর কাছে মানে গুরুর তত্ত্বের কাছে অনেক কিছু চেয়েছিলাম। সাধন মার্গেরই জন্য। মানে পূর্ণতা লাভের জন্য। যাতে মানে মুক্ত হয়ে যাই। আর যাতে পরবর্তী জীবনে আর ফিরতে না হয়। জন্মমৃত্যুর চক্রে আর জন্মমৃত্যু পড়তে চক্র না হয়। থেকে যাতে বেরিয়ে যাই। তখন আমায় বলল, "তুই যেটা চাইছিলি দিয়ে দিলাম।" যাই হোক তারপর বলল, "ভালো করে করো।" এবং একটাও বলেছিল, "আমি চাই একটা টাইমে তুমি ক্রিয়াযোগের প্রসার করবে।" বলে, "আমি জানি করবে তুমি।" তো ওই আশীর্বাদই করলেন। তারপর যাই হোক এসে সেই মতো কাজ শুরু করলাম এবং পরবর্তীকালে যখন আমি গুরুপদে বসি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আমার সাথে যুক্ত হচ্ছে, ক্রিয়াযোগের দীক্ষা নিচ্ছে এবং আমার লিনিয়েজটা হচ্ছে কিন্তু নাগমণি ক্রিয়া, অগস্ত্য ক্রিয়ার সাথে যুক্ত। হ্যাঁ? এবার ক্রিয়ার কিছু আ মানে ফাউন্ডেশনাল কিছু প্র্যাকটিসেস আছে, সেটা সবার ক্ষেত্রে সমান। এক ভামরি প্রাণায়াম আছে, হ্যাঁ? শ্বাসের কিছু প্রাণায়াম আছে, এগুলো কমন। কিন্তু অ্যাডিশনাল কিছু, কিছু জায়গা আছে সেগুলো অন্য লিনিয়েজ এর মাধ্যমে আসে। তো এইভাবে চলছে তো আমার উপর যে গুরুদেব দায়িত্ব দিয়েছেন যে, মানুষের চেতনার জন্য কাজ করো। মানুষকে জানাও। এবার বিভিন্ন মানুষ অন্যান্য জায়গা থেকে ক্রিয়া দীক্ষা হয়ে আছে। কিন্তু ওনারা কেউ এই মানে ইন্টারেস্ট পায় না। তারাই সবাই দলে, দলে আমার কাছে আসছে। কেন আসছে? বলছে, "দাদা পার্থক্য একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি পেছনের ফিলোসফিটাকে বোঝাচ্ছেন। কিন্তু
আমাদের খালি টেকনিক বলে দেওয়া হচ্ছে যে তোমরা এই টেকনিকে এই জিনিসটা এই প্রাণায়াম করবে, এই করবে, সেটা করবে। আমাদের শেখানো হচ্ছে। কিন্তু পেছনের যে এসেন্স, সেই এসেন্সটা বোঝানো হচ্ছে না। মানে যে তুমি তুমি একজন আত্মা। এই এটাকে কি করে রিয়ালাইজ করবে সেটা বোঝানো, তার পেছনে ঈশ্বর তত্ত্ব কি, এই যে ফিলোসফিটা, যেহেতু ফিলোসফিটা জানতে পারছে না, যার ফলে কিন্তু একটা টাইমে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। না স্যাটিসফ্যাকশনই তো পাবে না। স্যার কারণটা বুঝতে পারছে না তো। মানে ভাবছে এটা মেকানিক্যালি এইভাবে করো ২ দিন ৪ দিন ৫ দিন ১ বছর করে কেউ ইন্টারেস্ট পাচ্ছে না বলে এটা 99% জায়গায় আমি এই জায়গাটা পেয়েছি। এবং তারাই সব দলে, দলে আমার কাছে আসছে যে, "দাদা আপনার কাছ থেকে শিখতে।" আমি শেখো, আগে ফিলোসফিটা শেখো। তারপর তো ক্রিয়া টেকনিক আমি শেখাবোই। তাকে ফিলোসফিটা ভালো করে বোঝো। কেন করছি? সবকিছুর পেছনে কারণ আছে। কেন আমি শিখছি এটা? উদ্দেশ্য কি? আমার আমার লক্ষ্যবস্তু কি? এটাকে আগে বুঝতে হবে। তার পেছনে এন্টায়ার ফিলোসফি, তুমি যে আত্মা, মুক্ত হবে, ক্রিয়া করছে তোমার শরীর। এর সাথে আত্মার কি কানেকশন? সেটাকে বুঝতে হবে। এর মধ্যে মন কি? আমি মন কি, আত্মা কি, ঠিক আছে? ঈশ্বর তত্ত্ব কি? এগুলো যদি বুঝলামই না, অথচ আমি ক্রিয়া করা শুরু করে দিলাম, তাহলে কিন্তু আমার পূর্ণতাটা কোনদিনই আসবে না। এই মূল জায়গাটায় সবচেয়ে বড় আমি এ বাধা পেয়েছি। তো যারা আসছে সবাই আমার সাথে যুক্ত হচ্ছে, কাজ করছি একসাথে। ওই চেতনার কাজ বাবাজি যেটা বলেছে, মানুষকে চৈতন্য দাও। মূল জিনিসটাকে শেখাও। মানুষ যাতে এগিয়ে যায়। এইজন্য যেহেতু এটা এই উদ্দেশ্যে করা হয়, আমি আগেরবারও বিভিন্ন পডকাস্টে বলি, কারোর থেকে কিন্তু কোনো অর্থ নিই না। এই কারণেই অর্থ নিই না, যাতে কোনো স্বার্থ না থাকে। আপনি সত্যি, সত্যি কোনো টাকাই নেন না? না, কারোর থেকে কোনো দিনই কোনো টাকাই নেই না। এটা মানে এটা আমি ১ম থেকেই মানে যবের থেকে আমি গুরু আসনে বসেছি, তবের থেকে এই জায়গাটা আমি আগের থেকে গোড়া কেটে নিয়েছি। কেন জানো? যখনই আমি তোমার থেকে আর্থিক লেনদেন করব, একটা না তোমার সাথে একটা স্বার্থের সম্পর্ক তৈরি হবে। গুরু শিষ্যের কিন্তু সম্পর্কটা তৈরি হয় না। ওটা অর্থ দিয়ে আসে না কখনো। কিন্তু গুরুদক্ষিণা? না, এবার এখানে একটা ব্যাপার হচ্ছে গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা রূপে একটা প্রতীকী জিনিস না হয়, যেহেতু এটা গুরু পরম্পরার বিদ্যা। ঠিক আছে? একটা প্রতীকী রূপে নিকি একটা ফল নেওয়া হয় আর একটা পার্শ্বিকে কয়েন নেওয়া হয়। এইটা গুরু পরম্পরায় চলে আসছে। আজকালকার দিনে ৳১ ২৫ পয়সা তো আর হয় না। ওই তখন ৳১ গ্রহণ করা হয়। অনলি খালি এইটা গ্রহণ, মানে প্রতীকী রূপে গ্রহণ করা হয়। এছাড়া কোন রকম আর্থিক লেনদেন গুরু শিষ্যের মধ্যে হবে না। এই কন্ডিশনেই আমি জিনিসটাকে প্রচারের আলোয় নিয়ে আসছি এবং আমি চাই প্রচুর মানুষ যুক্ত হোক। সত্যিকারের ক্রিয়াযোগটা শিখুক। এখানে কোনো দেনা-পাওনা হবে না। তখন আমি কারো সম্বন্ধে বা কোনো ইনস্টিটিউশন সম্বন্ধে না আমি আলোচনা সমালোচনা কোনোটাই করি না। আমার উদ্দেশ্য মানুষ যাতে সঠিক ক্রিয়াটা জানতে পারে। এর পেছনে ফিলোসফিটা জানতে পারে এবং মানুষ যাতে সত্যিকারের পথে মানুষ এগিয়ে যেতে পারে। এটাই আমার মিশন এবং বাবাজি মহারাজ এই ইনফরমেশন গুলোই দেয় যে তোমাকে আরো বৃহত্তর কাজের জন্য এটা করতে হবে। যেমন ওনাদের কাছ থেকে প্রোগ্রাম পাই, আমরা সেই রকমভাবে কাজ করি। এবং যে দীক্ষাদান যখন হয়, তো আমি আগে প্রশ্ন করি যে, "আমি কজনকে দেবো? কিভাবে দেবো?" তার রূপরেখাটা উনারাই বলে দেন। কিভাবে বলেন? ওই মনস্তত্ত্বের। আমি আমার মানসিক শক্তি দিয়ে ওনাকে প্রশ্নগুলো পাঠাচ্ছি চেতনার দ্বারা। উনি আবার ওনার চেতনার দ্বারা উত্তরটা উনি আমায় দিয়ে দিচ্ছেন। ইন্টারনাল কমিউনিকেশন চলে। তো সেইভাবে বাবাজির সাথে আমি যুক্ত রয়েছি। এটা অসম্ভব ব্যাপার না। কেউ যদি মনে করে যে আমি অতিরঞ্জিত অলৌকিক শক্তির অধিকারী, সম্পূর্ণ বাজে কথা। আমার ভেতর যে শক্তি আছে সেটা আমাদের সবার মধ্যে রয়েছে। পার্থক্য কি? তোমরা এখনো জানো না। আমরা প্র্যাকটিসটাও করিনি। প্র্যাকটিস করো না, তোমরা জানো না। সেই শক্তিটাকে তুমি চেনো না। যেদিন সেই শক্তিটা আমাদের সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। এইজন্য তো আমাদের বলা হচ্ছে অমৃতস্য পুত্র। কেন বলা হচ্ছে? আমাদের মধ্যে সেই প্রত্যেকের মধ্যে শক্তিটা রয়েছে। জানি না বা জানতে চাই না, ইন্টারেস্ট পাই না। যেদিন তুমি সেই শক্তিটাকে জেনে নেবে, মানে তখন তুমি এনাদের সাথে ইজিলি কমিউনিকেট আর উনারা চান, তোমরা এসো। জ্ঞানগঞ্জ মহাত্মারা চান। অনেক জায়গায় বলা হয় যে এটা এত দুর্গম, কোনো মানুষ প্রবেশ করতে পারে না। এইগুলো কিন্তু আমি বলব একটা
মিথ। ঠিক আছে? যে ওখানে প্রবেশের অধিকার নেই। এরকম কথা শোনা যায়। কিন্তু পরবর্তীকালে আমি উনাদের সাথে যখন ক্লোজলি মিশেছি, এরকম কিন্তু কোনো বাইন্ডিংস নেই। হচ্ছে কি তুমি তৈরি হও। এবার তুমি তৈরি না হয়ে গিয়ে ধরো আমি আ মাধ্যমিক পরীক্ষায় তৈরি হলাম না। হ্যাঁ? আ আমার ইচ্ছা আমি ফার্স্ট ডিভিশনে পাস করব। সেটা তো হয় না। ফার্স্ট ডিভিশনে পাস করতে গেলে তো তোমাকে পড়াশোনা করে তোমায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। ব্যাপারটা এরকম। তুমি তৈরি হও, অটোমেটিক্যালি প্রবেশের অধিকার রয়েছে। এটা কোনো অসম্ভব কোনো জিনিস না। মানে এই জিনিসটা শুনে অবাক হয়ে যাই। মানে স্বর্গ, মানুষ বলে স্বর্গে যাওয়া ইজি কিন্তু জ্ঞানগঞ্জে যাওয়া ইজি না। এরকম বিভিন্ন কমেন্ট মানে আসে। মানে এবার সেই মানুষজন হয়তো বোঝে না স্বর্গ কি। এবার আমি স্বর্গ আর নরক হয়তো আমাদের মধ্যেই রয়েছে, সব তাই না? আমাদের মধ্যেই রয়েছে। ইটস আ মেন্টাল স্টেট, স্টেট অফ মাইন্ড। বর্তমান তুমি যে অবস্থায় রয়েছো এখানেই স্বর্গ নরক রয়েছে। আলাদা করে তার ভৌতিক অবস্থান নেই। এই অরিজিনাল সত্যটাকে তোমায় জানতে হবে। তুমি ধরো সারাদিন খুব দুঃখে রয়েছো। আরে আমার কি হবে কালকে একটা উদাহরণ দিচ্ছি। কালকে আমার বাজারে যেতে হবে, টাকা নেই, ওখান থেকে এটা আনতে হবে সেটা। দিস ইস কল্ড নরক। তুমি এবার আরেকটা স্টেটে আসো। খুব আনন্দে আছে। আমি প্রত্যেক অবস্থায় খুব খুশি। আনন্দের সাথে রয়েছি। যা খাচ্ছি আজ খাবারে কিচ্ছু বললাম না, একটা রুটি পেয়েছি। আচ্ছা আনন্দের সাথে জল দিয়ে রুটিটা খেলাম। এই যে আনন্দ তোমার মধ্যে, এটাই স্বর্গ। ইটস নাথিং বাট আ স্টেট অফ মাইন্ড। কোন চিত্রগুপ্ত নেই। যেটা বলা হয় চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে আছে। কোন চিত্রগুপ্ত নেই। কনসিয়াসনেস। ইটস আ কনসিয়াসনেস। ইটস আ পিওর কনসিয়াসনেস। যখন তুমি এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবে, তখন তোমার ভেতর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। তুমি নতুন, নতুন জিনিস নিজে এক্সপ্লোর করবে। এই জায়গাটাই সিদ্ধাশ্রম করতে চাইছে। মানে অ্যা কৈলাস যেটা করছে, সিদ্ধাশ্রম ইন্টারনালি কাজ করছে, কৈলাস এক্সটার্নালি কাজ করছে পুরোটা। মানে ব্রহ্মান্ডীয় বিভিন্ন শক্তির সাথে কৈলাস কানেক্টেড করছে। আর অ্যা সিদ্ধাশ্রম ইন্টারনালি কাজ করছে। এবং আপনার তো বেনারসেও একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, অনেকবার। গঙ্গার তলায় আপনি একটা হ্যাঁ, মানে রীতিমতো আরেকটা সিটি আছে, নগর নগর আছে। দর্শন করে এসেছেন। গঙ্গার তলায় একটা সিটি আছে। শহর, শহর বলছি হ্যাঁ, যেটা শহরের মধ্যে মডার্ন শহর যেমন হয়, ওরকম শহর নয়। কিন্তু একটা জনপদ রয়েছে যেটা আধ্যাত্মিক জনপদ। ঠিক আছে? ওখানে অনেক মাথ-মারা রয়েছেন এবং ওটা কিন্তু গঙ্গার নিচ দিয়েও যাওয়া যায়। কোথায় আছে এক্সাক্টলি যদি আমি জানতে চাই? ওর অনেক গঙ্গা নদীর অনেকগুলো লেয়ার আছে। এইটা দর্শকদের তোমার মাধ্যমে দর্শকরাও যাতে জানে সেই জায়গাটা, সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট দিয়ে বাঁদিকে হাঁটতে থাকবে। বাঁদিকে হাঁটতে, হাঁটতে পাহাড়ের একটা উঁচু টিলার মতো আছে। ওই জায়গাটাকে বলা হয় নেপালি মন্দির। মানে ওটা হচ্ছে পশুপতিনাথ মন্দির। তার আদলে করা পশুপতিনাথ মন্দির। সেই মন্দির যেখানে আছে সেটা দিয়ে একটু নিচে নেমে আসতে হয়। নেমে এসে সাইড দিয়ে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। প্রায় ধরো ১.৫-২ তলা মতো একটা সিঁড়ি নিচে নেমে গেছে। কিছু লোকাল মানুষজন এসে ওটা দিয়ে গঙ্গায় স্নানও করে। এইবার যখন তুমি ওই নিচে নামবে, যদি ওই টাইমে ভাটা চলে, তাহলে তোমার পক্ষে ইজি হবে। ভাটা হলে কি জলের স্তর নেমে যায়। এবার যখন তুমি নিচে নেমে যাবে, তখন দেখবে ওই যে সিঁড়ি দিয়ে নেমে এলে তার গা ঘেঁষে প্রায় ১.৫ ফুট মতো একটা বাঁধানো স্ল্যাব মতো দেখতে পাবে। ঠিক আছে? এবার ওখান থেকে দাঁড়িয়ে মনে হবে মানে ওখানে গিয়ে ওই স্ল্যাবটা শেষ হয়ে যাচ্ছে। আর কিছু নেই। তো সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট জাগবে না। যে ওই জায়গায় ওই স্ল্যাবটার উপর যাবে। কিন্তু আমি বলছি যারা ওটা এক্সপ্লোর করতে চাও, ওই যে ১.৫ ফুট মতো রাস্তাটা ওটা তখন এইদিকে গঙ্গার জলও আসছে, তোমার পায়ে লাগছে, সবকিছুই হচ্ছে। তো ওই জায়গাটাকে তুমি ক্রস করে ধরো মোটামুটি ৭-৮ ফিট যদি এগিয়ে যাও, ওখানে একটা গুহা মতো আছে। ঠিক আছে? ছোট গুহা মাথা নিচু করে ঢুকতে হয়। সেই গুহা দিয়ে ঢুকে যখন বাঁদিকে টার্ন নেবে,
আরেকটা টানেল মতো আছে। ওখানে কোষ্ঠী পাথরে বিষ্ণু মূর্তি রয়েছে। যেটা ও সর্বদা গঙ্গার নিচেই থাকে। ভাটার টাইমে ওটা ওখান থেকে প্রকাশ পায়। তখন কি সাধারণ মানুষও দেখতে পায়? সাধারণ মানুষ তো জানে না। কোনো সাধারণ মানুষ জানে না যে ওখানে একটা গুপ্ত মানে অত্যন্ত প্রাচীন বিষ্ণু মূর্তি রয়েছে। মূর্তিটা ধরো মোটামুটি ২ ফিট কি ২.৫ ফিটের মূর্তিটা হবে। কোষ্ঠী পাথরের মানে অত্যন্ত প্রাচীন মূর্তি। ঠিক আছে? ওটা কিন্তু জলের নিচেই থাকে। এক্সেপ্ট ভাটার টাইমে ওটা কিন্তু আসে। কিন্তু যেহেতু মানুষজন জানে না, ওখানে পৌঁছাতে পারে না এবং ছোট্ট একটা বসার জায়গাও আছে। মাঝে, মাঝে ওখানকার কোনো পুরাতন মানে পুরোহিত এসে ওই টাইমে এসে পুজো করে দিয়ে যায়। তার মানে যারা ওখানকার প্রাচীন মানুষরা রয়েছেন তারা তারা জানেন, হয়তো কেউ তারা জানেন, জানেন। তারা জানেন। এবার আসছি গঙ্গার নিচের যে সিটির কথাটা, শহর। এই শহরটার আরেকটা উল্লেখ পাওয়া যায়। তৈলঙ্গ স্বামী করতেন কি? মাঝে, মাঝে ২ দিন ৩ দিন গঙ্গার নিচে চলে যেতেন, ফিরতেন না। এবং তৈলঙ্গ স্বামী কাউকে ডাইরেক্টলি কোনোদিন দীক্ষা দেননি। কিন্তু ওই টাইমে এটা আমি কোথাও একটা পড়েছিলাম। ওই টাইমে একটা অনাথ একটা বাচ্চা মেয়ে, ও বাবা, বাবা বলে ডাকতো। তো মেয়ে হিসেবে তাকে খুব ভালোবাসত। তো সেই একমাত্র কিন্তু শিষ্যা তৈলঙ্গ স্বামীর। আর কেউ নেই। ঠিক আছে? নামটা মনে পড়ছে না। তা আমি ছবিও দেখিয়েছিলাম। এইবার তৈলঙ্গের তখন ওই বাচ্চাটা তখন জিজ্ঞেস করতো, "বাবা তুমি নিচে কোথায় যাও গিয়ে?" তখন বলছে, "নিচে একটা খুব বড় শহর আছে। আমি একটা রাজবাড়ি আছে। ওখানে আমি গিয়ে থাকি ওখানে।" এই এবার বাচ্চা মেয়ে তারও একটা কল্পনার তৈরি হয়েছে। তখন এক টাইমে সেই মেয়েটা একদিন আবদার করে বসে যে, "তুমি তো ওখানে যাও গিয়ে, একদিন আমাকে নিয়ে চলো না।" তখন তৈলঙ্গের স্বামী বলে, "তুমি যাবে আমার সাথে?" বলে, "হ্যাঁ।" তো বললে, "তুমি আমার পিঠে উঠে যাও।" পিঠে উঠে গেছে। এইবার সেই মাইয়ার কাছ থেকে কিন্তু এইটা আরো জানা গেছে। পরিষ্কার হয় যে নিচে শহর আছে এবং উন উনি উনাকে নিয়ে তৈলঙ্গের স্বামী সেই শহরে প্রবেশ করেছে। ওটা হচ্ছে গঙ্গা নদী যেটা আছে তার তলদেশ। সেই তলদেশের মধ্যে একটা লেয়ার আছে। ওই লেয়ারের মধ্যে কিছু ভাগ আছে। এবার ওই শহরেরই আরেকটা প্রান্তে কিন্তু মাতাজিও থাকেন। মানে যিনি বাবাজির বোন বলা হয়, ঠিক আছে? যাকে খেপাই মা বলা হয়। ঠিক আছে? ওখানে কিন্তু ওনারও সাধনক্ষেত্র। আবার ওখানে যে শহর আছে সেটা আবার আরেকটা দিক দিয়ে বার হওয়া যায়। এরকম অনেক রকম রেফারেন্স জানি। এখন আমার কিন্তু ওই প্রাচীন যে শহর, সেই শহরে প্রবেশের অধিকার এখনো পাইনি। হয়তো ভবিষ্যতে ওনাদের কৃপা হইলে হয়তো পাবো। বাট আরেকটা মাটির গঙ্গার ঠিক নিচে আরেকটা প্রকোষ্ঠ আছে। সেখানে ফিজিক্যাল বডিতে সাধকরা গিয়ে কিন্তু ওখানে সাধনা করে এবং মানে ওটা ওয়ান কাইন্ড অফ চেম্বার এবং এমন একটা মানে টেকনোলজি ব্যবহার করা হয়েছে মানে বাইরে গঙ্গা নদী, ভেতরে কিন্তু জল আসছে না। আচ্ছা। এমন একটা অ্যাঙ্গেলে করা এবং ভেতরে ধরো ৪x৪ এরকম ঘর করা আছে। ওখানে বসে সব সাধকরা ওই নিচে বসে সব সাধনা করছে। যারা বসে সাধনা করছে ওখানে তাদের কিন্তু কোনো অক্সিজেনের অভাব হচ্ছে না, কোনো জলের অভাব হচ্ছে না। মানে গঙ্গার নিচে মানে গঙ্গারই উপরে কিন্তু গঙ্গা বইছে। সেই জায়গাটা আছে, সেই জায়গাটা আমি এক্সপ্লোর করেছি। সেই জায়গাটাকে এক্সপ্লোর করেছি। সেখানে গেছি এবং আগামী দিনে ইচ্ছা আছে ওখানে গিয়ে কিছু সাধনা করে আসবো। সেই জায়গা সেখানে কিন্তু ফিজিক্যালি যাওয়া সম্ভব। এটা কোন জায়গায়? এইটা ওইখানটা না, ওখান থেকে আরেকটু দূরে। আরেকটু দূরে আরেকটা জায়গা আছে। এটা অত্যন্ত গুপ্ত স্থান। খালি সাধকরাই জানে। যাতে ওখানে মানুষের ভিড় না হয়। কারণ মানুষের ভিড় হয়ে গেলে কি ওনাদের সাধনা করতে সাধনার সমস্যা হবে। সমস্যা হয়। ওনারা নিভৃতে ওখানে সাধনা করে যারা সিরিয়াস সাধক, যারা সাধনার সাথে যুক্ত তারাই ওখানে যায়। যারা ওখানে করে কেউ কাউকে ডিস্টার্ব করে না। যে যার মতো ওখানে প্রবেশ করলো, চুপ করে বসলো। যতক্ষণ খুশি সেখানে মেডিটেশন করলো, ধ্যান করলো, করে ওখান থেকে এবার এই জায়গাটা হচ্ছে কাছাকাছি নিয়ারেস্ট হচ্ছে তৈলঙ্গ স্বামীর যেখানে আশ্রম তারই নিচের দিক।
এই জায়গাটা। যেখানে এটা গঙ্গা নদীর তীরে সাধকদের জন্য করা আছে। আমি ওই শহরটার কথা বলছি না। না, না, বুঝতে পেরেছি। এটা একটা সাধনার জন্য আলাদা একটা আলাদা, জায়গা। আলাদা। এটা আছে। আবার এইরকমই তুমি কনসেপ্ট দেখতে পাবে তারা মন্দিরে যদি যাও। আচ্ছা, বারাণসীতে তারা মন্দির। তারা মন্দিরে যখন প্রবেশ করবে সেটাও বাঙালি টোলায়। বাঙালিটোলা থেকে একটু এগিয়ে মানে কেদার ঘাটের দিকে তুমি যাচ্ছ, কেদার মন্দিরের দিকে। তার আগে পড়বে তারা মন্দির। এবং দিনের বেলায় কিন্তু বেশ গা ছমছমে। দিনের বেলায়। ঠিক আছে? এবং ওখানে যে শক্তি রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। প্রবেশের সাথে, সাথে বুঝতে পারবে। এবং ওখানে পরবর্তীকালে যারা গেছে আমি হলে একটু লক্ষ্য করে দেখবে, জায়গাটা ধরো আমি চাতাল। একটা বাড়ির কি হয়? একটা চাতালে প্রবেশ করলাম। তারপর সিঁড়ি দিয়ে বাড়ি বা দালান হয়। ওই যে চাতাল যেখানে শেষ হচ্ছে ওখানে ঘুলঘুলি দেওয়া রয়েছে। ঘুলঘুলি মানে যেটা থেকে এয়ার পাস হয় তার আমাদের। মানে নিচে কিছু আছে। ও তার নিচে সব কুঠিয়া রয়েছে। ওখানে সব সাধকরা বসে সাধনা করে। ঢোকেন কিভাবে ওখানে? আছে ঢোকার রাস্তা আমি গেছি। ওখানে গেছি। ও! ওরা যেতে দেন না। অনেক রিকোয়েস্ট করার পর গেছি। ওখান থেকে পেছন দিক দিয়ে ঢুকে ওখানে যাওয়া যায়। বা ওই দিক দিয়েও ঢোকা যায়। রাস্তার একটা অন্য দিক আছে। ওখান দিয়েও ঢোকা যায় এটার মধ্যে। ওখানে গিয়ে বসেও সাধনা করা যায়। সেই মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড সাধনা যায়। এরকম বারাণসীতে প্রচুর আছে, প্রচুর আছে। মানে সাধকদের জন্য এটা হচ্ছে মহাতীর্থ। না, না, একটা আলাদা টান আলাদা আছে না টান, আলাদা বেনারসের। টান। বারাণসী ওটা কল্পনার বাইরে। বেনারস ছেড়ে আসার সময়ই মনে হয় পরের বার কখন যাব। কবে আরো বেনারসকে যদি আরো উপলব্ধি করতে চাও, আমি একটা অ্যাডভাইস করব। কখনো যখন বেনারস যাবে, উল্টোর দিকে উল্টো দিকে চলে যাবে। ব্যাসকাশী। হ্যাঁ? ব্যাসকাশীতে বসে এবার পুরো বারাণসী শহরটাকে তুমি উপলব্ধি করো। একটা অদ্ভুত একটা ফিলিংস পাবে। ব্যাসকাশীতে বসে বলছি। বার মা এইদিকে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বারাণসী। ওই সাইডটা তো প্রচুর উট-টুট রয়েছে, যায় হ্যাঁ, মানুষজন হ্যাঁ। এখন নৌকোয় করে চলে নৌকো যায়। করে যায়। গিয়ে ওখানে চুপ করে বসে খালি ওখানে কি আমি বলি ধ্যান সাধনা করো না। চোখ খুলে খালি এনজয় করো। চারপাশে যে তোমার চারপাশে কি ঘটছে সেটাকে উপলব্ধি করো। সেটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। মানে এবং ওই টাইমে মানে প্রচুর মাতমারাও ছদ্মবেশে ঘুরে বেড়ায়। ঠিক আছে? উনাদেরও এবার সৌভাগ্য যাদের হয়, দর্শন লাভ হয়। এরকম অনেক ঘটনাই জানা আছে। আমার সাথে ঘটেনি, আরো কারো সাথে ঘটেছে। এরকম অনেক কিছু আছে। না, সত্যি আপনার সাথে কথা বলতে বসলে এত কিছু ইনফরমেশন ঠিক, পাওয়া যায়। আর খুব সত্যি কথা বলতে যারা স্পিরিচুয়াল দিকটা নিয়ে খুব একটা চর্চা করেন না, তাদের কাছে খুবই অস্বাভাবিক হ্যাঁ, লাগবে। হ্যাঁ, নো ডাউট। নো ডাউট। তাদের মনে হবে সব মিথ্যে। সব কিন্তু কল্পকথা। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো এই ধরনের পডকাস্ট হয়তো তারা বিশ্বাস করে না। ঠিক আছে? যে এগুলো গালগপ্প হিসেবেও তারা অনেকে ভাবতে পারে। এবং যারা আমি মনে করি যে অরিজিনাল জ্ঞানী মানুষ সে কিন্তু কোনোদিন কমেন্ট করবে না। ঠিক আছে? তারা মানে আলোচনাও করবে না। তার হয়তো সেটা ভালো নাও লাগলে সে কিন্তু কোনো উত্তর করবে না। এটা কিন্তু আমি আমাদের রিয়ালাইজেশন থেকে এটা আসে। তার হয়তো জানা থাকলে আচ্ছা উনি কিন্তু একটা ওয়ে খুঁজে নেবেন যে কি করে আমি অভিজিৎ বাবুর সাথে যোগাযোগ করব। আমি এই ব্যাপারটা আরো ডিটেইলস জানবো। সেটাকে সাধুবাদ জানাই। ঠিক আছে? এবার আমরা তো সাহায্য করার জন্য বসে রয়েছি। তার তো বিভিন্ন রেফারেন্স রয়েছে। সেই রেফারেন্স গুলো তখন আমরা সবাই বলব এই যে বাবাজির সাথে তৎক্ষণাৎ আমরা কানেক্ট করি। এটা তো আমি বলিনি। যোগীরা শ্যামাচরণ লাহিড়ী বলে গেছেন এবং যারা সিনসিয়ার ক্রিয়াবান যারা আছে তারা প্রত্যেকে এটা মানে। প্রত্যেকে এটা মানে। তো এইবার এ তখন অন্য মানুষ প্রশ্ন করবে, "বাবাজি মহারাজের সাথে উনি কি ডাইরেক্ট কথা বলতে পারেন?" আমি বলছি, "হ্যাঁ, পারি।" তুমি টেকনিকটা শেখো। কিন্তু সে শিখবে না। সমস্যা হচ্ছে সে শিখবে না। আমরা যেটা বছরের পর বছর কঠিন তপ্ত সাধনা করেছি, ঠিক আছে? সেটা তো করবে না। তারা তো এসি ঘরে অভ্যস্ত। কিন্তু এসি ঘরের থেকে ওই কমেন্ট করতে অভ্যস্ত। কিন্তু প্র্যাকটিক্যালি তো করবে না। পাহাড়ের ওপর কোনো খাওয়ার নেই, কিচ্ছু নেই, কোনো ফেসিলিটি নেই। প্রচন্ড ঠান্ডা। ওখানে বসে সোয়া লাখ জপ করে যাচ্ছি। পারবে? অক্সিজেন নেই। মুখ খুলে রয়েছি। মানে কখন প্রাণবায়ু বেরিয়ে যাবে জানি না। আমার কেদার ঘাঁটিতেই ঘটেছে এই জিনিস।
পারবে ওই ঠান্ডার মধ্যে? পারবে না। কিন্তু কমেন্ট করতে পারবে। আচ্ছা, কেদারনাথের কথা যখন হ্যাঁ, উঠলোই তখন একটু জানতে চাইবো। ওটাও একটা স্পেশাল পোর্টাল। হ্যাঁ, একদম। এবং এরকম ভারতবর্ষে প্রচুর পোর্টাল রয়েছে। যেমন কিছু পোর্টাল জ্ঞানগঞ্জের সাথে কানেক্টেড, তিব্বতের সাথে কানেক্টেড এবং কিছু পোর্টাল আছে কেদারের সাথে কানেক্টেড। মানে কেদার দিয়ে কৈলাসের সাথে কানেক্টেড। ঠিক আছে? এবার এই যে কেদার মন্দিরটা হচ্ছে, এই মন্দিরটাও কিন্তু থার্ড ডাইমেনশন আর ফোর্থ ডাইমেনশন এর মাঝখানে। যে বা যারা যাবে, হয়তো আগে গেছেও কেউ লক্ষ্য করোনি। এই দূরে যেখানে ধরো হেলিকপ্টার নামিয়ে দিচ্ছে, ওই যে একটা বড় চাতাল আছে যেখান থেকে দূরে মন্দিরটা দেখা যায়। মোটামুটি ওই স্ট্রেট ওই জায়গায় কেউ যদি দাঁড়ায়, ধরো ১ ঘন্টার আগে ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবে। হ্যাঁ? আবার ১ ঘন্টা পর গিয়ে ওখানে ছবি তুলবে। দুটোর মধ্যে পার্থক্য পাবে। কি কি পার্থক্য আসবে? এটাই হচ্ছে প্রশ্ন। ১ম যখন এটা আমি উপলব্ধি করি, এটা ধরো ২০১৭-১৮ সালের কথা বলছি। যে আমি বসে চা খাচ্ছি। মনে, মনে ভাবছি যে মন্দিরটা রয়েছে, মন্দিরের পেছনে পাহাড়টা ছিল। ২ ঘন্টা পর দেখছি সেই পাহাড়টা অনেক দূরে, মন্দির থেকে অনেক দূরে। ১ম এ ভাবলাম কি এটা আমার চোখের ভ্রম? এবার একটা পাহাড় দূরে চলে যাবে কি করে? এটা তো বাস্তবিক সম্ভব না। কিন্তু বলছে মনে, মনে ভাবছি আমি কি চোখে ভুল দেখছি? না এটা ঘটছে। আমি ৩-৪ দিন ওখানে ছিলাম এবং ৪ দিনই আমি ওয়াচ করেছি জিনিসটা। তারপর গিয়ে বুঝলাম এটা 3rd ডাইমেনশন আর 4th ডাইমেনশন এর মাঝখানে। নয় আদি শঙ্করাচার্য যে টাইমে ওই কেদার মন্দির স্থাপন করে, যে টাইমে কোনো কমিউনিকেশন নেই, কোনো কিচ্ছু নেই। তাহলে ওই দুর্গম পাহাড়ের ওপর কেন ওই মন্দির স্থাপন করলেন? কিছু তো কারণ আছে। কিছু তো কারণ আছে যে ওই দুর্গম স্থানে কেদার মন্দির কেন স্থাপন করলেন? তো লোক বল নিয়ে সে পাহাড়ের ওপর এবং ওই যে চারিদিকে যে কেদার ঘাটি, ওর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং তার ওপরের দিকে অনেক মারা আজও রয়েছেন এবং ওটাই তো জ্ঞানগঞ্জের পথ। মানুষ ভাবে জ্ঞানগঞ্জ তিব্বত দিয়ে, না। এর অনেকগুলো ওয়ে আছে জ্ঞানগঞ্জ যাওয়ার। আর জ্ঞানগঞ্জকে মানুষের যেটা পারসেপশন যেটা শুনেছি, মানুষ ভাবছে সাংগ্রিলা ওটাই হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে মূল। কিন্তু জ্ঞানগঞ্জের পরিধি অনেক বিশাল, অনেক হ্যাঁ, সেটা বিশাল। আপনি আগের পডকাস্টেও আমরা আলোচনা প্রশ্ন করেছি করেছেন। মানে আমরা চাই মানুষ সত্যিটা জানুক। ওই যারা বলে না যে ও মানে স্বর্গে যাওয়া সহজ কিন্তু জ্ঞানগঞ্জ যাওয়া দুর্গম। আমি তাদের জন্য বলছি মানে আই এম সরি টু সে যে ভাই আগে এক্সপেরিয়েন্স করো। আমি যেটা বলছি বা আমি যেখানে গেছি আগে যাও তুমি। আমি তোমায় গাইড করব। দরকার পড়লে আমি তোমায় হাতে ধরে নিয়ে যাব। কিন্তু তোমার সেই স্ট্যামিনা আছে? আমার এই বয়সে এখনো যে আমার স্ট্যামিনা আছে, তোমার মধ্যে তো সেই জিনিস নেই। তুমি মাঝপথে গিয়ে পারবে না সেটা আমি জানি। আমি সেটা খুব ভালো করে জানি। যে মাঝপথে গিয়ে তাও তোমার সেই আধারই তৈরি হয়নি। কিন্তু তাও রিস্ক নেবে না মানুষ। ঠিক আছে? দুর্গম রাস্তা, জঙ্গল ভর্তি মানে যে কি, কি কিন্তু ওই পরম আনন্দে যেতে হয়। আরেকটা জিনিস কি? মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। যে আগেও মরেছি এখনো মরব। ব্যাস এই বলে খালি বেরিয়ে যাও। যাতে পিছু টান তোমার না থাকে। যখন তোমার মৃত্যু ভয় থেকে তুমি বেরিয়ে আসবে না, তোমার সামনের রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের কি মায়া? আ আমি যদি মরে যাই আমার ফ্যামিলির কি হবে? এই যে আমাদের মায়া, যখন যে মোমেন্টে তুমি এটাকে মন থেকে ঝেড়ে ফেলে দেবে, যে এর আগেও তো আমি কয়েক হাজার বার মরেছি, আবার মরব। এটা আর নতুন কি? যখনই এটা তুমি নিজের মনে বিলিফ সিস্টেম এর মধ্যে ঢুকিয়ে নেবে, সামনের রাস্তা তোমার পরিষ্কার। ওখানে কি এক্সপেরিয়েন্স হলো আপনার? এইবার ওখানে একবার এক্সপেরিয়েন্স হলো। তো ওখানে গেছি, মহাত্মাদের সাথে কথাবার্তা বলেছি। মানে যাদের সাথে আমি কথাবার্তা সাধু, আমার ঠিক মন ভরেনি। কারণ আমি যেরকম উত্তর ওনাদের কাছ থেকে আশা করেছিলাম, পাইনি। এবং একটা কথা বলছি আমি কারোর ব্যক্তিগত ইয়েতে আসছি না। ওখানকে যে সাধুদের দেখেছি মন্দিরে দিনের বেলায়, তাদের প্রত্যেকের গায়ের রং কালো। আমি মানে ফর্সা কালো নিয়ে কথা বলছি না। আমি যেটা অবজার্ভ করেছি গায়ের রং কালো। কেন এই কথাটা বলছি? পরবর্তী কারণে ক্লিয়ার হবে। এবার
আমি এক জায়গায় এক সাধুর সাথে ছিলাম। উনি ভারত সেবাশ্রম সংঘেরই একজন সন্ন্যাসী ছিলেন। তো উনার সাথে একটা আধ্যাত্মিক আলোচনা করতে, করতে মানে ওই আপনি তো এত বছর ধরে আছেন, আপনার কি এক্সপেরিয়েন্স হচ্ছে ইত্যাদি যা হয়। তো উনার সাথে খুব আলোচনা হচ্ছিল খুব, এবং মানে একটা হৃদ্যতা একদম চলে আসে। তো উনি হঠাৎ আমার তার পরের দিন বেরিয়ে আসার কথা। মানে ৫ দিন হয়ে গেছে, এবার আমি নিচে নামবো। তার আগে অবধি হ্যাঁ, ভালো সব এক্সপেরিয়েন্স হয়েছে, কিন্তু বলার মতো সেরকম কিছু নেই। এইবার উনার সাথে আলোচনা হচ্ছিল যে, কেদারে আপনি তো এখানে এসে ৬ মাস করে থাকেন। কোনো অভিজ্ঞতা ইত্যাদি। তো বলে, "হ্যাঁ, অনেকের কাছে হয়েছে।" এরকম অনেক ওখানকার লোকাল যে পন্ডিতজি, তার কাছ থেকেও কিছু ঘটনা শোনা গেল। এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। হতে, হতে যখন সন্ধ্যে হয়ে গেছে এবং পরের দিন সকালে আমার বার হতে হবে। উনি চুপ করে কিছুক্ষণ বসেছিলেন। হঠাৎ করে আমায় বলে, "একবার যান তো মন্দিরে ঘুরে আসুন তো।" এটা ২০১৭-১৮ সালের কথা। এখনকার যেমন কেদার হয়ে গেছে, ডিজে বাজছে, তখন কিন্তু এরকম ছিল না। মানে সন্ধ্যের পরেই আলো, শান্ত। দোকানপাট বন্ধ, মানে ঘুটঘুটে অন্ধকার। আর কিচ্ছু নেই। এইবার আমি গেছি ওখানে। তো মহারাজ বলছে যে, "যান তো একবার ঘুরে আসুন তো। আপনি তো কাল সকালেই বেরিয়ে যাবেন।" আমি বলি, "হ্যাঁ মহারাজ, আমি কাল সকালেই বেরিয়ে যাব।" তো বলছে, "কেন জানি না আমার মন বলছে। আপনি একবার যান মন্দিরে।" আমি বললাম, "মন্দির তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে।" বলে, "হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু আমার কেন মন বলছে আপনি একবার যান তো।" আর বাইরে প্রচন্ড ঠান্ডা, কোনো আলো নেই। ওই কোনো মতে হাতড়ে, 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 হাতড়ে মন্দিরে গিয়ে পৌঁছেছি। দূর থেকে দেখছি ওই ফ্লাড লাইট জ্বলছে। আর কিচ্ছু নেই। জনমানব নেই। এবার কোনমতে সাইড দিয়ে গেছি। গিয়ে দেখি একটা দরজা ফাঁক খোলা। ভেতর থেকে একটু আলো আসছে। মানে মূল দরজার বাইরে আরেকটা ছোট দরজা আছে, এমার্জেন্সি গেট। ওটা খোলা আছে। তো ওটা দিয়ে আমি ভয়ে, ভয়ে একটু প্রবেশ করলাম ভেতরে। কি ভেতরে এত রাত্রেবেলা, মানে ওখানে হচ্ছে রাত ৯ঃ০০-১০ঃ০০ মানে গভীর রাত। ওই পাহাড়ের ওই জায়গায়। তো যাই হোক, আমি একটু ও মানে দোনো-মোনো করে ভেতরে প্রবেশ করি। প্রবেশ করে তো ভেতরে দেখি একজন পুরোহিত রয়েছে। আর পুরো স্বয়ম্ভু মহাদেব কেদারেশ্বর রয়েছে। তো আমি গিয়ে পারমিশন নিলাম যে, "আমি কি ভেতরে প্রবেশ করতে পারি?" আচমকা ঢোকা কখনোই উচিত না। তখন উনি বললেন, "হ্যাঁ, আমি তো একাই আছি। ভেতরে প্রবেশ করো।" মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরে সেই পুরোহিত আর আমি, আর কেউ নেই। সিকিউরিটি? কেউ নেই, কেউ নেই। সিকিউরিটিও নেই? না, এবং উনি হয়ে যাবে মানে সব ফুল-টুলগুলো পরিষ্কার করছেন। করে-টরে উনিই লক করে দিয়ে চলে যাবেন। এবার সিকিউরিটি আসে অন্য টাইমে। এইবার হয়েছে, মানে এখন ওই টাইমে ছিল না, এখন হয়েছে কিনা আমার জানা নেই। আমি রিসেন্টলি যাইনি। এটা ১৮ সালের ঘটনা বলছি, ১৭ কি ১৮ সাল। এইবার হয়ে গেছে, আমি ভেতরে বসলাম। স মানে স্বয়ম্ভু মহাদেবকে অনেকবার হাত দিলাম। কেউ নেই তো। আর উনি উনার কাজ করছেন। ওখানে বসে জপ করলাম, মহাদেবের স্তুতি করলাম। মানে প্রাণ ভরে আমি উপভোগ করলাম। জল ঢাললাম, আরতি করলাম সব, এবং অদ্ভুত, অদ্ভুতভাবে সেই জিনিসগুলো কেউ না কেউ ফেলে গেছিল। যে মোমবাতি পাবো কোথায়? দেখলাম একটা মোমবাতি পড়ে রয়েছে। তার পাশে একটা ম্যাচিসও পড়ে রয়েছে। তো মোমবাতিও জ্বালালাম, সবকিছু করলাম। মহাদেব বলছে, "মানে আর কি চাস?" মনে, মনে এটা ভাবছি। আর কিছু চাই না। এত আনন্দ পেয়ে গেছি, আর কিছু চাই না। তারপর ওই ঠান্ডার মতো বেরিয়ে এসছি। বেরিয়ে আসার পর য যখন চাতাল, ওই বড় চাতাল, কেউ নেই, জনমানবহীন। এবার ওই চাতালে এসে মনে, মনে ভাবছি যে যখন জুতোটা পরবো, মনে, মনে ভাবছি কালকেই তো চলে যাবো। আর প্রচন্ড ঠান্ডা, ওই ওপর থেকে ওই বরফের ঝিরিঝিরি বরফ পড়ছে। আরে বড়জোর কি হবে? ঠান্ডা লাগবে। এর থেকে আর বেশি কিছু হবে। কিন্তু এই এনভায়রনমেন্ট আমি আর পাবো না কখনো। আমি ওখানে গিয়ে চুপ করে আবার ধ্যানে বসে গেছি। এবার বাইরে বসে রয়েছি, এক টাইমে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছি ওই ঠান্ডাতে, মানে সে যে কি আনন্দ সেটা ভাষায় বোঝা সম্ভব না। হঠাৎ দেখি একটা টাইমে ২ জন সাধু, একজন আমায় ডাকলো। আমি তাকিয়েছি, এ সাধুদের হাইট হচ্ছে প্রায় ৬ ফুটের উপর। হ্যাঁ? এবং আমি আরেকটা কথা ফার্স্ট এ বলেছি, সাধুদের দেখেছি যাদের রং কালো। হ্যাঁ। আমি এইজন্যই কালারটা বলেছি। এরা দেখছি দুজনে ধবধবে ফর্সা। হ্যাঁ? এবং টিকালো নাক, এই মানে যেমন মহাদেবের যেমন
মহাদেবের অনুচরদের যেরকম পোশাক থাকে। মানে সেই হাতে রুদ্রাক্ষ বাঁধায়, গলায় রুদ্রাক্ষ এবং মাথার চুল এ এরকম করে চুল বাঁধা ওপরে। সে মানে অসাধারণ দুজন মানে সাধু। এবং একটা সাধু আরেকজন সাধুকে বলছে যে, "বাবু ने দেখ লিয়া।" একটাই কথা আমার কানে এলো, "বাবু ने দেখ লিয়া।" এবার আমিও যে চোখ খুলেছি ওনাদের দেখেছি। তো ওনাদের আমি প্রণাম করলাম। আমাকে আশীর্বাদ করল এবং যেটা ঘটলো আমার চোখের সামনে আমাকে যে আশীর্বাদ করল, বলল, "খুশ রহো।" খালি এতটা বলল। ২ টো স্টেপ দিল। একটা বড় মেঘ এলো, নিয়ে চলে গেল। আমার চোখের সামনে। আমি না উঠে দাঁড়িয়ে দেখছি এবার মেঘটা বেরিয়ে গেছে। এবার যতদূর চোখ যাচ্ছে কোন কেউ নেই। জনমানব নেই। কোন জনমানব নেই। চোখের সামনে। মানে ২ পা বলে দিয়ে এগোলো। একটা মেঘ মতো এলো, পুরো নিয়ে গায়েব হয়ে গেল। ও আমি যাই হোক ভা ভালো হয়তো আশীর্বাদ হলো। এই হয়ে যাওয়ার পর এবার আমি রুমে ফিরে এসেছি। মহারাজকে ধন্যবাদ বললাম-টললাম। তখন ভোরবেলায় বেরিয়ে যাব। এখানেই শেষ হয়নি ঘটনাটা। এইবার হয়েছে সেদিন রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়েছে। কোনো অক্সিজেন কাজ করছে না। এবার রুমের মধ্যে ওই ঠান্ডায় বসে রয়েছি। কিন্তু দেখছি শ্বাস নিতে পারছি না। অগত্যা কি করব? ওই মানে একটা জানলা আছে। ওই জানলাটা খুললে মন্দিরের চূড়াটা দেখা যায়। দিনের বেলা দেখা যায়। কিন্তু রাত্রেবেলা ওই ফ্লাড লাইটে হালকা আলো বুঝতে পারছি ওটা মন্দির। তো আমি জানলা খুলে দিয়েছি। ঠান্ডা লাগলে লাগবে। কিন্তু অন্তত প্রাণে বাঁচবো। এবার তো অক্সিজেন না পেলে তো মানে শরীর ছাড়তে হবে। ওই অবস্থায় রাত তখন ২টো ফুটো বাজে। জোরে, জোরে শ্বাস নিচ্ছি। ওই জানলা ধরে দাঁড়িয়ে আছি। সত্য কথা হঠাৎ দেখছি দূর থেকে ২ টো আলো ভাসছে। কেমন আলো? প্রদীপের উপর যেমন শিখা জ্বলে না? সেরকম ২ টো আলো। ১ম এ অনেকক্ষণ ধরে আমি ভাবছি এটা কি? কি? ঠিক বুঝতে পারছি না। ২ টো আলো, ২ টো আলো, ২ টো আলো মানে কখনো ডান দিক যাচ্ছে, বাঁ দিক যাচ্ছে এরকম হচ্ছে। হতে, হতে যেখানে আমি রুমটা ছিলাম দোতলায়, দোতলায় একটা বাড়ি। বাইরে থেকে বারান্দা রয়েছে। তারপর আমি আস্তে করে বারান্দায় চলে গেলাম। দরজা খুলে বারান্দায় চলে গেলে কোথাও কোনো জনমানব নেই। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এবার কিছুক্ষণ পর দেখি না ওই আলো দুটো আমার দিকেই চলে আসছে। আমার দিকেই চলে আসছে। এবার আস্তে, আস্তে এবার বারান্দায় যে রেলিং, রেলিং এ হাত দিয়ে আমি অবাক হয়ে দেখছি যে এটা কি জিনিসটা? তো ওরকম দুটো মানে প্রদীপের উপর যেমন শিখা জ্বলে এরকম দুটো। আমার সামনে এসে মানে ৩০ কি ৪০ সেকেন্ড ওখানে স্থির হয়ে গেল। মানে একদম স্টিল আমার একদম মানে ফ্রন্টে আমি দেখতে পাচ্ছি। পুরো মানে আমার থেকে ধরো ২-৩ ফিট দূরে ওখানে এসে স্থির হয়ে গেল। স্থির হয়ে গিয়ে আবার ওই ভাসতে, 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 ভাসতে উত্তর দিকে আবার বেরিয়ে গেল। এবার আ এটা না হচ্ছে অ্যাকচুয়ালি মাহাত্মা। ঠিক আছে? জ্যোতি রূপে অবস্থান করে। তখন আমি প্রণাম জানালাম ওনাদের। এবার উনারা ওই জ্যোতি রূপে ভ্রমণ করছেন। ওইটা। আর এটাই তো মানসরোবরে দেখা যায়। এটাও মানসরোবরে দেখা যায়। এটা আমাকে আমার কেদারে এই এক্সপেরিয়েন্স টা হয়েছিল। ওই ২ জন সাধু আবার এই ২ জন সাধু পরে এই রূপে কিনা সেটা আমি কনফার্ম না। তো আমার মনে ওইটাই একটা প্রশ্ন ছিল যে এই কথাটার মানে কি? বাবু নে দেখ লিয়া। মানে বাবু বলতে আমরা মানে বাচ্চা ছেলেদের যেটা ওনারা আদর করে বলেন না বাবু? বলে বাবু নে দেখ লিয়া। এবার দেখ লিয়া কথাটা মানে দেখে ফেলেছে। এবার পরবর্তীকালে আমি মানে যেটা চিন্তা করছি, মানে অ্যাকচুয়ালি উনাদের কেউ দেখতে পায় না। আচ্ছা, আপনি বয়সেও অনেক ছোট ওনাদের হ্যাঁ, থেকে, হ্যাঁ, আপনি হ্যাঁ। ওনাদের দেখে ফেলেছে। আমি মানে উনাদের হয়তো উনাদের বিচরণে কেউ দেখতে পারে না। কিন্তু আমি উনাদের দেখতে পেয়ে গেছি। সেটাই একজন যোগী আরেকজনকে বলছে, আরেকজন সাধুকে বলছে, "বাবু নে দেখ লিয়া।" তো পর ওই টাইমে তো আমার মাথায় আসেনি ব্যাপারটা। আর এতই আকস্মিক এবং ওইভাবে যে চোখের সামনে মানে উবে গেল ২ জন মানে এটা মানে কল্পনার এবার যেই মেঘটা বেরিয়ে গেছে যতদূর চোখ যায় কোন জনমানব নেই। মানে তো অলৌকিক ওর অভিজ্ঞতা। এবার ওখান থেকে প্রচুর মহাত্মারা এইভাবে ওনারা ঘুরে বেড়ান। দৃশ্যরূপে অদৃশ্য রূপে ওনারা ঘুরে বেড়ান। য যখন মনে হয় কৃপা করার, কৃপা করেন সবার স্থান উপরে। মাহাত্ম্যও তো রয়েছে। বিরাট, বিরাট মাহাত্ম্য, বিরাট মাহাত্ম্য। ওটা কিন্তু দিনের আলোয় যখন সব মানুষ রয়েছে তখন উপলব্ধি করতে হয়। একা।
এগুলো এক্সপেরিয়েন্স করতে হয় একা। যে আমি ১০ জনকে নিয়ে গিয়ে যাবো, ওখানে গিয়ে মেডিটেশন করব, ধ্যান করব, কিচ্ছু হবে না। এইসব জায়গায় যেতে গেলে একদম প্রত্যন্ত গুহার মধ্যে বসে যাও এবং ওই আগেই বলেছি মৃত্যুকে আগে জয় করে নাও। মৃত্যুও এটা খুব আনন্দের জিনিস, এটা আসবেই। এই মেন্টালিটি তোমার যখন চলে আসবে, তুমি সেই পাহাড়ের উপর গিয়ে একা থাকো। একা, কারোর প্রয়োজন নেই। তখনই কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারবে মূল জিনিসগুলো এবং উপলব্ধি করতে পারবে ডিভাইন এনার্জি কি। ওই একাই পারবে। সাথে কেউ থাকলে হবে না। একদম। এটাই হচ্ছে। ভীষণ ভালো সময় কাটলো দাদা। অনেক কিছু জানতে পারলাম। একদম। এটা মনের শান্তি। মনের শান্তি। একদম, একদম। এর মধ্যেই তো পরম আনন্দ তৃপ্তি এর মধ্যেই রয়েছে। আর কি আছে জগতের মধ্যে? কিছু নেই। একদম, মানে যেটা হিন্দিতে বলে 'দো দিন কা জিন্দেগি'। এই আছে, এই নেই। কিন্তু এই আনন্দটাই রয়ে যাবে আত্মার মধ্যে। এটাই হচ্ছে জীবন। একদম। খুব ভালো থাকবেন। তোমরাও সবাই ভালো থেকো। দর্শকদেরও বলব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার।